আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাতিষ্ঠানিক সংস্কার। এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে চারজন অতিথি রয়েছেন। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি সভাপতি নাগরিক ঐক্য। তারপরে রয়েছেন নিতাই রায় চৌধুরী, তিনি সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। বাম দিকে সর্ববামে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। আর আমার একদম ঠিক বামে রয়েছেন সৈয়দ মামুন মাহবুব, তিনি সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সংবিধান সংরক্ষণ কমিটি। আপনাদের চারজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাই। আমরা শুরুতেই বলেছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার, এবং যে বিষয়টি বলতে চাই, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় নিয়মিত আপডেট দিতে হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে হয়। প্রশ্ন হচ্ছে যে সংস্কার কি কেবল আমাদের এখানেই হচ্ছে? না, সারা বিশ্বেই বিভিন্ন দেশে, এমনকি প্রতিটা দেশেই কিন্তু এই সংস্কার হয়। আমাদের বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি, এ বিষয়ে কি বলবেন আলোচকরা? আসুন তাদের বক্তব্য শুনি। এবং শুরুতেই জনাব মাহমুদুর রহমান মান্না। দেশে যে ক্ষমতায় থাকে, সংস্কারটা সে তার মতো করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো তার মতো করেই তাদের মতলব বাস্তবায়নের জন্যই সংস্কারটা করে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, তাদের তো কোনো মতলব থাকবার কথা নয়। সেই হিসেবে তারা যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে সেটি আশানুরূপ হচ্ছে, কি বলবেন আপনি? মানে আপনি শেষে যে প্রশ্নটা করলেন তার জবাব তো আমি ইয়েস একটা দিয়ে দিতে পারি। তবে আমাদের দেশে সংস্কার হয়েছে যে এরকম তো, মানে ধরেন ঘোষিত একটা সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এরকম না। সংস্কারের কথা বলেছি আমরা, সেটা ধরেন এরশাদের পতনের পরে বলেছি, 3 জোটের রূপরেখা দিয়েছি, তারপরে 1/11-এর পরে সংস্কার নিয়ে তো একটা হুলস্থুল হয়ে গেছে। মানে এখন তো সংস্কার হলো সবচেয়ে উচ্চারিত শব্দ। আর সেই সময় যদি কারো একটা ছাপ লাগে দেয়, ও একটা সংস্কারপন্থী, তোর লাইফই শেষ, ওর কোনো পলিটিক্যাল ক্যারিয়ার নেই। মানে সংস্কারবাদী মানেই হলো সে একটা খারাপ লোক রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো ওই অর্থে সংলাপ এক এক সময় এক এক রকম অর্থ তৈরি করেছে। 1/11-এর পরে এইটাই ছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়। আর এখনকার বিষয়টা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু সংলাপের কথা বলেনি, সংলাপের কথাগুলো রাজনৈতিক দল বলেছিল। যেমন ধরেন আমরা যে 41টা দল মিলে যুগপৎ আন্দোলন করেছি, একটা লম্বা এক্সারসাইজের মধ্যে দিয়ে 2, 2.5, 3 বছরের মধ্যে আলাপ আলোচনা করতে করতে 31 দফা একটা কর্মসূচি প্রস্তুত করেছি। আমরা বলেছিলাম যে কেবল সরকার পরিবর্তন আমাদের আন্দোলনের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজটা পরিবর্তন করা, প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা। এই অর্থে সংস্কার কর্মসূচি 31 দফার কথা বলা হয়েছিল। ওইখানে অবশ্য একটা কথা ছিল তার মুখবন্ধ, যদিও এক প্যারা একটা মুখবন্ধ। এখানে বলা হয়েছিল যে আমরা যেরকম নির্বাচন চাই সেরকম গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদ গড়ে উঠবে, সেই সংসদ তার প্রথম অধিবেশন থেকে 6 মাসের মধ্যে এই সংলাপের কাজগুলো করবে। এখন অবশ্য ওই কথা সবার মনেও নেই, এবং রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে তখন সেরকম করে বলছে না। আর যেহেতু ডক্টর ইউনূস এখন সিটে আছেন, উনি অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি নিজে যে একজন রিফর্মিস্ট এটা সারা দুনিয়া জানে। সেটা মানে আপনার মাইক্রো ক্রেডিট থেকে বলেন বা তার অনেক কিছুই আছে, নতুন নতুন ইনভেনশন ক্রিয়েশনের মতো করে উনি করেছেন এবং সাকসেসফুলি করেছেন। ফলে সবার একটা এক্সপেকটেশন হচ্ছে যে সংস্কার তো উনি করবেন। আমি যেমন দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাধারণ সম্পাদক, উনি যে তার সাথে দেখা করেছেন, করে তাকে বলেছেন যে আপনি কী সংস্কার করতে চান সেটা আমাদের বলেন। আমার নিজের মনে হচ্ছে, আমি তাদেরকেও বলেছি সংস্কার কেমন চাই তা তো আমরা বলেছি, আমরা তাকেই জিজ্ঞেস করছি কেন। এখানে আপনি তো প্রাতিষ্ঠানিক সংস্কার আলোচনা করার জন্য বলছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার, মানে একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টে যাওয়ার মধ্যবর্তী সময়। এই সময়ের মধ্যে তার কাজ হবে যে পরবর্তী নির্বাচনটাকে স্মুথ করা, যাতে ওই নির্বাচনে দাঁড়িয়ে আমি গণতন্ত্রের গৃহে প্রবেশ করতে পারি এবং তারপরে রাষ্ট্রটাকে আরও গণতান্ত্রিক, মানবিক, কল্যাণধর্মী, যা যা মনে করি ভালো ভালো তার অ্যাট্রিবিউট আছে সেগুলো এরকম করে তৈরি করা। সেই কাজ করবার ব্যাপারে এই সরকার, আমি মনে করি যে এটা ঠিকই বলেছেন, তাদের তো কোনো ডেফিনিট পলিটিক্যাল এজেন্ডা নাই।
তাদের কোনো পার্টি নেই, ফলে তারা ওরকম করে কিছু বলেনি। কিন্তু তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে যে স্পিরিটটা উঠছে যে নতুন বাংলাদেশ গড়ব, সেই স্পিরিটের আলোকে 6টা কমিশন করেছেন। এবং সেই 6টা কমিশনই মানে সব দিকে আছে, তার মধ্যে দুর্নীতির ব্যাপারও আছে, যেমন আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, নির্বাচনী প্রক্রিয়া, ওটার মধ্যে শুধু আমি দেখলাম খুবই জরুরি যে বিষয় আপনার ওই যে কি বলে যে স্থানীয় সরকার এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা নেই, বাকি প্রায় সবই আছে। ওরা যে রিপোর্ট দেবে সেই আলোকে অংশীজনরা কথা বলবেন, একটা জাতীয় ঐক্যবদ্ধের চেষ্টা করা হবে, তার ভিত্তিতে পরবর্তী সংস্কার হবে। এর মধ্যে আমি খুব মেলাফাইডি কোনো কিছু দেখছি না। কিন্তু এরই মধ্যে তো প্রায় দেড় মাস মানে হতে চললো, তো আপনি তাদের যে পদক্ষেপ আছে, সংস্কারের যে উদ্যোগ আছে, কমিশন গঠন ছাড়া আর কোনো উদ্যোগ কি আপনি লক্ষ্য করছেন? না, কমিশন তো গঠন হয়নি, ওনারা কমিশনের চিফ বলেছেন ইনি, এবং সেটা আবার রাখতে পারেনি, একজন তো চেঞ্জ হয়ে গেল এর মধ্যেই। এই কমিশনটা এই মাসের মধ্যে তারা গঠন করবেন, পরবর্তী 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন। এইখানে অবশ্য একটা কথা আপনি বলতে পারেন, ধরেন বদিউল আলম মজুমদার নির্বাচনী ব্যবস্থার একটা দায়িত্ব আছেন, উনি তো এটার উপরে বছর ধরে কাজ করছেন এবং তার অনেক প্রপোজিশন আছে, এগুলো এক করলে 3 মাস লাগে, এটা তো 15 দিনের মধ্যে জমা দিতে পারেন একটা। ঠিক একই রকম করে ধরেন যে আপনার নির্বাচন ব্যবস্থার সাথে যদি আপনি কনস্টিটিউশনাল ব্যাপার বলেন, এইটা অবশ্য খুব বিতর্কিত ব্যাপার আছে, কিন্তু এইটারও বিভিন্ন প্রস্তাবনা সবার মধ্যে এসে গেছে। এখন আসলে ডিসকোর্সের টাইম, এনারা যেরকম করে বলছে না যে 3 মাস ধরে তৈরি করবেন, মানে আমি জানি না, 3 মাস লাগবার কথা না তো। কোনো কোনো বিষয়ে আরও কম সময় করতে পারবেন, কোনো বিষয়ে আপনি যদি মনে করেন যে আমি এককভাবে দেবো না, সবার সাথে কথা বলে বলে দিই, তাহলে পরবর্তী যে আমি সংলাপের কথা ভাবছি সেটা ইজি হয়ে যাবে, তাহলে তো তারা এরকম করে করতে পারতেন। জি, আপনার কাছে আবার ফিরবো অ্যাডভোকেট মামুন মাহবুব। আপনি যেহেতু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটি, সেই কমিটির সাধারণ সম্পাদক, আপনার কাছ থেকে জানবো। মান্না ভাই এরই মধ্যে বলছেন যে এই সরকার, অন্তর্বর্তী সরকার 6টি কমিশন করেছেন এবং তার মধ্যে একটি কমিশন প্রধানের এরই মধ্যে মানে বৈঠক শুরু হবার আগেই তাদের রদবদলের ঘটনা ঘটেছে, অর্থাৎ স্বাধীন মালিকের স্থলে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ কিন্তু যে বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ের এক্সপার্ট নয়, থাকেনও কিন্তু দূর দেশে। তো এই পুরো প্রক্রিয়াটায় সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, যেখানে বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তারা সংবিধান প্রণয়ন করেছিলেন এবং পরবর্তীতে সেটা 2 বছরের মাথায় কিন্তু সংশোধনের বিষয়টিও এসেছিল, সেই ক্ষেত্রে এরকম বিষয়ের আলোকে বিশেষজ্ঞ নন এমন একটি ব্যক্তিকে দিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। দেখেন, আমি বলছি আপনার প্রশ্নের উত্তর। সংস্কার শব্দটা বলা আসলে আমরা অনেক সফট শব্দ বলছি, কারণ বিগত 15 বছরে শেখ হাসিনার শাসনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার শেষ জাতির উদ্দেশ্যে ভাষণও বলেছে। তো এগুলোকে আপনি পুনর্গঠন বলেন বা মিনিমাম, সভ্য জাতি তো পরের কথা, আধা অসভ্য জাতিরও যেটুকু প্রতিষ্ঠান থাকে আমাদের কোনোটাই নাই। তো সেইটার লক্ষ্যে কেবলমাত্র মান্না ভাই যেটি বলছিলেন, কেবলমাত্র চেয়ারম্যান ঠিক হয়েছে, এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কিন্তু এর মধ্যেই আপনার দেখা গেল সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান বদল হয়ে গেল। দেখেন, বাংলাদেশের মানুষ এখনো কিন্তু এই সরকারকে সমালোচনা করা পছন্দ করছে না, এখনো তাদের প্রতি একটা গভীর ভালোবাসা, আস্থা আছে, আমরাও রাখতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনারা ওনাদের কার্যক্রমে আরও সতর্ক থাকতে হবে। আপনি তো সংস্কার কমিশনের একটি কমিশনের চেয়ারম্যান বদলের কথা বলছেন, আরেকটি যেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভাষণ যারা লিখে দিয়েছিল, আপনার মনে আছে কিনা, পুলিশ সংস্কার কমিশনের এক সফররাজ আর সরফরাজ নামের বিতর্কে তোলপাড় হয়ে গেল 24 ঘন্টা। দেখা গেল উত্তর জেলা চট্টগ্রামের আওয়ামী লীগের অ্যাডভাইজার নামের বিভ্রাটে। তো এগুলো আরো মোর সচেতন হওয়া দরকার। তো আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে আলী রিয়াজ সাহেবকে পার্সোনালি চিনি না, তবে ওনার লেখা পড়েছি। আমি এটাই বলছি না যে সংবিধান প্রণয়ন করতে গেলে একেবারে বিখ্যাত আইনজীবী লাগবে, কিন্তু ডক্টর শাহিদিন মালিক দীর্ঘদিন ধরে সংবিধান বিষয়ে কথা বলছে। ধরেন ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম সাহেবরা তো প্রতিষ্ঠাতা, সংবিধানের প্রণেতাদের চেয়ারম্যান একজন, অন্যজন সদস্য বা আরও আছেন। শাহিদিন মালিক সাহেবকে রেখেও তো আলী রিয়াজ সাহেবকে সাথে নিয়েও তো করা যেত। আমি মনে করি কি, এগুলো খুব সেন্সিটিভ বিষয়, তো এগুলোতে ভেবে চিন্তে করা দরকার। এটা এমন নয় যে এই সরকার ওত নিল বোধহয় 8 তারিখে, 8ই আগস্ট, তো ওতে 3 দিন পরেই এই কমিশন করলো, তাও তো নয়, 1 মাস 5 দিন পরে। তো এটি আরো আপনার সংবেদনশীল হয়ে সবার সঙ্গে আলাপ করে, মানে সবার মানে অন্তত যারা
হেলম অফ অ্যাফেয়ার্সে আছে। আর আমি যেটা মনে করি যে এই শেখ হাসিনাকে একটি নির্বাচিত স্বৈরাচারকে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে গণহত্যাকারী পরিণত করতে যে দুইটি প্রতিষ্ঠান মানে লাইলি মজনুর মতো প্রেম করেছে, তার একটি হচ্ছে প্রশাসন ইন বোথ সিভিল অ্যান্ড পুলিশ, আরেকটি হচ্ছে আমি যে অঙ্গনে কাজ করি বিচার বিভাগ। তো আপনার প্রায়োরিটি, আমাদের লয় বলে যে রেলিভেন্সি অ্যান্ড প্রায়োরিটি, আপনার প্রায়োরিটি কিন্তু হতে হবে বিচার বিভাগ প্রশাসনের দ্রুততার সঙ্গে অনেক কাজ করা। সেটি কিন্তু আমরা হয়তো হতে পারে ওনারা টাইম নিচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন আমি মনেই করি যে বিচার বিভাগে ঠিক যেভাবে প্রধান বিচারপতি সহ 6 জন পদত্যাগ করলো যে অভিযোগের কারণে, সেই একই অভিযোগ অন্ততপক্ষে 20 থেকে 25 জন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের রয়েছে। কিন্তু নিতাই রায়চৌধুরী সাহেব ভালো বলতে পারবে, আমরা আবার দেখলাম হাইকোর্টের বিচারপতিদের পদত্যাগের ক্ষেত্রে এই হাসিনা বিরোধী যে ঐক্যবদ্ধ আইনজীবীরা, তাদের মধ্যে আবার একটা বড় অংশ নীরব। তো এগুলো আরো ক্লিয়ার করা দরকার, কারণ আমরা দেখেন আমরা 72-এর সুযোগ মিস করেছি। বঙ্গবন্ধুর উপর আস্থা রেখে উনি শুধু হতাশই করেননি, বাকশাল করে এটিকে রাজতন্ত্রে করার চেষ্টা করেছিলেন। 90-তে মান্না ভাইরা ছিলেন 3 জোটের নেতা, আমরা ছিলাম সর্বদলীয় ছাত্রলীগের কর্মী। 3 জোটের রূপরেখা ছিল, সর্বদলীয় ছাত্রলীগের 10 দফা ছিল। আপনি যদি 10 দফাটা পড়ে দেখেন, কারো কাছে নিশ্চয়ই আছে, আমাদের কাছেও আছে, তার 5টি দফা পালন করলেও বাংলাদেশের অবস্থা এটি হতো না। কিন্তু এরপরে কোনো নির্বাচিত সরকারগুলি করেনি। ফলে আমাদের যে অভিজ্ঞতা একজন নাগরিক হিসাবে, রাজনৈতিক সরকারগুলোর কাছে এই সংস্কার বলেন, পুনর্গঠন বলেন, পুনর্লিখন বলেন, পুনর্নির্মাণ বলেন, বিনির্মাণ বলেন, ন্যূনতম ফাঁকফোকরগুলো বন্ধ করা, যেমন বিচার বিভাগ সরকারকে যেন প্রশ্ন করার সাহস রাখে, আপনাদের মিডিয়া কন্টিনিউয়াস প্রশ্ন করতে পারে, পুলিশ প্রশাসন যেন দলীয় কর্মী এর মতো কোতোয়ালের মতো ব্যবহার না হয়, সেটির সংস্কারগুলো বা যে নামই বলেন, এটি এই অন্তর্বর্তীকালীন বলেন আর জনগণের সরকার বলেন বা কেউ কেউ বলেন রাষ্ট্র মেরামতের সরকার, এই সরকার কি করতে হবে এই অপ্রিয় কাজ। আমাদের রাজনৈতিক দলগুলোর এই ঐতিহ্য নাই, কারণ রাজনৈতিক দলগুলো যখনই আসে তখনই তারা তাদের মতলব বাস্তবায়নের জন্য সংস্কার করে সেটি। এবং আপনি দেখবেন যে আন্তরিকতা বিরোধী তদানীন্তন সরকার বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ছিল, 5ই আগস্টের পর কিন্তু নিজেরাই আলাদা আলাদা হয়ে গেছে। কেউ কেউ মনে করেছে ক্ষমতা আমি এসেই গেছি, সুতরাং আমার আর আন্দোলনের পার্টনারদের কি দরকার, অন্তত আমি বিচার অঙ্গনে আমি দেখেছি, আইনজীবী অঙ্গনে। তো সুতরাং রাজনীতিবিদরা এখনো শেখ হাসিনার পলায়ন থেকে অনুভূতিতে শিক্ষা নেয়নি, যে এত বড় যাকে মনে হতো অজেয় অটল, সে যে 45 মিনিট সময় নিয়ে পালিয়ে গেল, এবং এত বড় দল, এত কর্মী, আপনার মনে আছে কিনা 23শে জুনও তাদের সমাবেশে ঢাকা শহর বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের রাজনীতিবিদদেরও আমি একজন নাগরিক হিসাবে বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বলবো, আমাদের রাজনীতিবিদদেরও নিজেদেরও সংস্কার হওয়া দরকার, নিজেদের রাজনৈতিক দলেরও সংস্কার হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ। আপনি রাজনীতিবিদদের কথা বলছেন, নিতাই রায়চৌধুরী আপনার কাছ থেকে শুনবো। আমাদের অ্যাডভোকেট মামুন মাহবুব যে বিষয়টি উত্থাপন করলেন, রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। আর আরেকটু বিষয় যদি বলেন, যে উদ্যোগ আছে, এই যে কমিটি হলো এবং কমিটিতে এরই মধ্যে রদবদলের যে বিষয়টি ঘটলো, এতে কি আপনি মনে করেন যে এটা রিয়েল সংস্কার নাকি লোক দেখানো? না, এখনই আমি এ ধরনের প্রশ্ন তুলতে চাই না, এই কারণে যে প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, মানে পুরনো ব্যবস্থা ভেঙে গেছে আর চুরমার হয়ে গেছে, নতুনের জন্ম হয়নি। অথচ এই জন্মলগ্নের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আজকে আমরা সবাই কিন্তু লক্ষ্য করছি। যে অভূতপূর্ব ছাত্র জনতার বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটলো, এটা আমরা বিপ্লব বলবো না, যে গণ অভ্যুত্থানটা ঘটলো, সেই গণ অভ্যুত্থানের মাঝে কি যে বাংলাদেশে ঘটেছে এটা গভীরভাবে কিন্তু চিন্তা করা দরকার। একটা ভয়ঙ্কর এবং নির্লজ্জ একটা ফ্যাসিবাদ বাংলাদেশে চেপে বসেছিল। শুধু নিকৃষ্ট স্বৈরাচারী নয়, একটা ফ্যাসিজম এখানে চলছিল, এবং সমস্ত দেশ জাতি জনগণের বুকের উপরে চেপে বসে থাকা এই যে জগদ্দল পাথর,
সেটাকে সরানোর জন্যে আমরা বহুদিন ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, অসীম আত্মত্যাগ করেছি। আমাদের সেই মানে সীমাহীন আত্মত্যাগের বিনিময়েও আমরা কিন্তু যে পরিবর্তনটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই, হঠাৎ করে এই তরুণ ছাত্ররা যাদের বয়স 15 থেকে 25 বছর, তারা প্রতিজ্ঞা নিয়ে তারা মাঠে নামলো এবং যেটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সমগ্র আফ্রিকাতে এখন বলছে, একে বলছে বাংলা বসন্ত। এখন ভারতেও সেটা শুরু হয়েছে। হ্যাঁ, দেশ কি তোমার, দেশ কি তোর বাপের নাকি, এই যে গান টানগুলো বিভিন্ন জায়গায় করছে, এদেরকে বলা হচ্ছে এটা হলো আপনার জেন জি না জেন জেড, এটা আর কি, জেনারেশন জেড। এদের প্রথম এদের বক্তব্য ছিল যে আমরা খুব সফট কর্মসূচি নিয়ে নামবো, শান্তিপ্রিয়, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি। দলের কাছে, কোনো ছাত্র সংগঠনের কাছে যাব না। আমরা যখন মাঠে নামবো তো যদি আমাদের পাশে এসে কেউ দাঁড়ায় আমরা তাদের প্রশ্ন করব না। এবং এরা যখন লক্ষ্য করলো যে বাংলাদেশে একের পর এক নির্বাচন হচ্ছে না, অথচ ঘোষণা করছে নির্বাচন হচ্ছে, এবং এইভাবে 2008-এ গেল 15 নির্বাচন, 2014-তে নির্বাচন হয়নি, 18-তে নির্বাচন হয়নি, এবারও হলো না, তখন তারা সিদ্ধান্ত হলো এখন লাগাম টেনে ধরতে হবে। এই লাগাম টেনে ধরার কথা বলেই তারা প্রথমে সফট একটা প্রোগ্রাম দিল, তারপরে কিন্তু আস্তে আস্তে সরকার বই মানে কোটা সমস্যা তার থেকে এখানে আসলো। আজকে কিন্তু তারা রাষ্ট্র রূপান্তরের কথা বলছে, পরিবর্তনের কথা বলছে না, সংস্কারের কথা বলছে না। রূপান্তর হলো ট্রান্সফরমেশন, আর পরিবর্তনের চেঞ্জ একটা লিনিয়ার এক্সপ্রেশন। যে চেঞ্জ যেখানে এখানে এক সময় অত ডোবা ছিল, গর্ত ছিল, তার উপরে একটা মানে মাটি ভরাট হলো, এটা একটা পরিবর্তন হলো, তার উপরে বিল্ডিং হলো, এটা তো পরিবর্তন অবশ্যই। কিন্তু রাষ্ট্রের রূপান্তরের কথা যখন আসে তখন কিন্তু মানে পুরো নতুন পৃথিবীর কথা এরা ভাবছে, নতুন রাষ্ট্রের কথা ভাবছে। পুরনো প্রচলিত ধ্যান ধারণা মূল্যবোধের যে জায়গাটা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এই ঘটনার জন্য তারা যে জীবন দিয়ে গেল। হ্যাঁ, একটা মেয়ে বলছে যে পেছনে পুলিশ, হাতে উদ্ধত রাইফেল, সামনে আমার বাংলাদেশ। হ্যাঁ, অতএব সে বুক পেতে যাচ্ছে, তাকে গুলি করছে, মারা যাচ্ছে, কিন্তু আর কেউ সরছে না, সবাই জন্য করছে। এই যে কমিটমেন্ট, যে কমিটমেন্টের কারণে সমস্ত দেশের জনগণ রাস্তায় নেমে আসবে। এই যে ঘটনাটা, এর পরবর্তী সময় এই সরকারের উপরে চাপ আছে যে তোমরা কিন্তু মানে যেটা মাহবুব মামুন যেটা বলছিল যে সেটা কি, যে সব কিছু ডিসঅর্ডার হয়ে গেছে। এখানে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব ডিসঅর্ডার। নির্বাচন কমিশন নাই, এখন আপনার মানে নাই, কি বলে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না ঠিকমতো। পুলিশ নিজেরা নিজেদের পাপে, নিজেদের ইয়েতে তারা এমনভাবে থমকে গেছে যে তারা এখন মাঠে তার কাজ করছে না। এখানে মানে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত এরা সেবাদাসের ভূমিকা পালন করেছে, একটা নির্লজ্জ সেবাদাসের মতো। অতএব এই যে রাষ্ট্র সব কিছু ডিসঅর্ডার হয়ে গেল, হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? দিস গভর্নমেন্ট ইজ টু ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। তাদের কিন্তু আনতে হবে। আনতে গিয়ে তাদের কাছে অনিবার্য কতগুলো দায়বদ্ধতা থেকে এই সংস্কারের প্রশ্নগুলো তারা তুলেছে। কিন্তু এই সংস্কারের প্রশ্ন তোলা মানে তারাই করে ফেলছে, এটা কিন্তু তা নয়। এখানে তারা এই যে প্রথমে বলছে যে আমরা একটা করলো, আমরা মানে 6টা কমিশন করেছে, এখনও কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছে, কমিশন গঠিত হয়নি, কমিশন গঠিত হবে। হয়তো কোনো একটা কারণে স্বাধীন মালিক সাহেবের পরিবর্তে আরেকজনকে দিয়েছেন, সেটা প্রক্রিয়াগতভাবে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা আমরা জানি না। কিন্তু আমার বক্তব্য হলো যে এরা যদি আজ ফেল করে তাহলে বাংলাদেশের সামনে কি থাকে সেটাও তো আমাদের দেখতে হবে। অতএব আমরা যারা দায়িত্বশীল রাজনীতি করি, যেখানে মান্না ভাই আছেন, এখানে একটা সুদীর্ঘদিন তার যে একটা মানে রাজনৈতিক জীবন, এবং সে একটা পার্টির চেয়ারম্যান, উনি একটা পার্টির প্রেসিডেন্ট, এবং একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার একজন রূপকারও উনি। আমরা কিন্তু চাই না যে আমাদের মাহমুদ, সে অনেক দিন থেকেই সে অত্যন্ত মানে বলিষ্ঠভাবে কাজ করছেন। আমরা চাই না যে এই সরকার ফেল করুক, আমরা চাই যে এই সরকার একটা পর্যায় পর্যন্ত যাক। তারপরে অবভিয়াসলি এটা তো একটা সময় পার্লামেন্ট ইলেকশন হবে,
এবং এবং আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে হোক। তার আগে তো এই কাজগুলো করতে হবে। আপনার নির্বাচন কমিশন নাই, কমিশন আনতে হবে। সংবিধান যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন, প্রাতিষ্ঠানিক সব সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবই ধ্বংসপ্রাপ্ত। আজকে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আজকে যদি আপনি মানে ইয়াকে বলেন সংবিধান সংস্কারের কথা বলেন, এটা কঠিন কোনো ব্যাপার না। এই যে ডক্টর কামাল হোসেন এবং ওই যে আমিরুল ইসলাম করেছিলেন, এটা আজকে যদি আপনি একটা পাড়ার একটা ওই যে ক্লাবের একটা গঠনতন্ত্র করতে বলেন, কয়েকজন ছেলে পেলে বসে কয়েকদিনের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। 5টা 10টা মানে সংবিধান এক জায়গায় এনে স্টাডি করে তারপর আমাদের দেশে যে সংবিধানগুলো আসবে, এরকম একটা সংবিধান তৈরি হয়েছে। 72-এর সংবিধানকে আমরা গণতান্ত্রিক বলি, সেই সংবিধানকে বারবার কেটে ছিঁড়ে পরিবর্তন করে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ওই সংবিধান এখন ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করার প্রয়োজন। কিন্তু তার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার অথবা নির্বাচিত পার্লামেন্টের দরকার। তো সেই জন্য সেটা তো আমরা এখন হবে না। এখন কিছু কিছু জায়গায় সংস্কার হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসেন, তার প্রতি আমাদের আস্থা আছে। তারপর একটা পর্যায়ে দেখা যাক কি হবে। মামুন মাহবুব একটা বিষয় বলছেন, রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। রাজনৈতিক দলের ব্যাপারটা হলো যে একটা রাজনৈতিক দলের তো কিছু মানে কমিটমেন্ট থাকে, সঠিক, তার কিছু আদর্শ থাকে। সেই কমিটমেন্টের জায়গা যদি সে মানে পালন না করে, তো রাজনীতি মূল কথা হলো যে রাজনীতি হলো মানুষের জন্যে। রাজনীতিতে আমার কোনো স্বার্থ নাই, মান্নাবের কোনো স্বার্থ নাই, জনগণের স্বার্থ হলো আমাদের স্বার্থ। তো জনগণের স্বার্থ নিয়ে আমরা যখন কাজ করতে গিয়ে যখন জনগণের স্বার্থটা ভুলে গিয়ে আমরা যদি সেখানে নিজের স্বার্থ নিয়ে চিন্তা করি বা গোষ্ঠীর স্বার্থ নিয়ে চিন্তা করি, তখন তো রাজনীতিবিদদেরও সংস্কার প্রয়োজন হয়। সেটা ঠিকই বলেছে সে, এই কথাটা ঠিকই। আমরা কিন্তু আমাদের নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে হবে, যে পৃথিবীটা ওখানে তাদের মেজাজ, তাদের যে চিন্তা ভাবনা, এটাকে ধারণ করতে হবে। যদি আমরা ধারণ করতে ফেল করি, মানে ফেল টু কনসিভ, তাহলে কিন্তু আমরা এই আগামী দিনের রাজনীতিকে আমরা এগিয়ে নিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার ফিরবো আপনার কাছে। এম শাহিদুজ্জামান, আপনার কাছ থেকে জানবো সংস্কারের যে উদ্যোগটা, এটাকে 6টা কমিশন হয়েছে, এখানে রদবদলের বিষয়টি তো আছেই। সার্বিকভাবে এটা কি সঠিক ট্র্যাকে আছে? আর পাইলটরা কি যথাযথ আপনি মনে করেন যে 6 জনকে নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে? দেখেন, এই পুরা বিষয়টাই যেভাবে উত্থাপন করা হয়েছে দেশে, এটা একটা মৌলিক বিষয়। আমরা কিন্তু করি, আমাদের যে একাডেমিক লেভেলে আমরা যে পড়াশোনা করেছি, নিরাপত্তার প্রেক্ষাপটে ও পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রেক্ষাপটে আমরা এই যে পলিটিক্যাল ইনস্টিটিউশনস বলি, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আমরা আমাদের ডিসিপ্লিনে আমরা মনে করি যে অ্যাবসলিউটলি সম্পৃক্তি রয়েছে পলিটিক্যাল কালচারের সাথে। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক প্রতিষ্ঠান এক পারস্পরিক সম্পৃক্ত। একটা দেশের রাজনৈতিক সংস্কৃতি যত পরিবর্তিত হবে, সেইভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বিকাশ লাভ করবে, গড়ে উঠবে। আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটেছে 2024-এ, একটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিশাল একটা নতুন প্রভাব চলে এসছে। সেটা হচ্ছে নতুন প্রজন্ম, এবং নতুন প্রজন্ম পুরনো প্রজন্মের চিন্তাধারা, ব্যাপ্তি, স্বাধীনতার মূল্যবোধ সব কিছুই প্রশ্ন করেছে এবং অনেক ক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে যে রাষ্ট্রকে তারা পুনর্গঠন করবে, এবং এর অর্থ এটাই বোঝায় যে আমরা যে ধরে নিচ্ছি যারা আমরা বেশি বয়স রাজনৈতিক দলগুলো শাসন করি, আমরা আমাদের নিজের মতো সেই আগের মতোই সনাতন চিন্তায় আবদ্ধ। এটাই রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু যে নতুন রাজনৈতিক, যেটাকে আমরা আমাদের ডিসিপ্লিনে বলি রেলেভেন্ট পলিটিক্যাল কালচার, প্রাসঙ্গিক পলিটিক্যাল কালচার হচ্ছে এই যে নতুন প্রজন্ম, এরা প্রচণ্ড শক্তি নিয়ে তারা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, এবং যেহেতু তারা ভেঙে ফেলেছে, তারাই এর দাবিদার যে আমরা এই পুরো ব্যাপক যে ধ্বংসাত্মক বাস্তবতা, এটাকে আমরা নিয়ন্ত্রণ করব। সুতরাং আমাদের এখানে একটা বিশাল ফল্ট লাইন, যে যারা এই যে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ডমিনেট করছে, তারা ধরেই নিচ্ছে যে তারা আগের মতোই পরিচালনা করব, কিন্তু একটা সুপ্ত শক্তি সবকিছু অবজার্ভ করছেন। সেটা কি এই শক্তিটাকে আর সুপ্ত বলা ঠিক হবে? এই সুপ্ত শক্তিটা বিকশিত হয়ে এখন কিন্তু যেহেতু এই যে আমরা কমিশন তৈরি করেছি,
পুরনো প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো মাথাচাড়া দিয়ে ডমিনেট করছে, এই এই শক্তিটা যারা এই নতুন বাস্তবতা পলিটিক্যাল কালচারের সৃষ্টি করেছে, তারা এখন কিন্তু অনেকটা ইয়েতে রয়েছে, অবলিভিয়ানে রয়েছে বলতে গেলে, যে কোন স্টেজে যে তারা আবার রিঅ্যাসার্ট করবে সেটা গড়ে ওঠেনি। এখন আমাদের মূলত হচ্ছে কি পলিটিক্যাল কালচারটা মনস্তাত্ত্বিক, আর প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাস্তব প্রতিফলন, আমলাতন্ত্র থেকে নিয়ে সবগুলো। এখন মনস্তাত্ত্বিক যে বাস্তবতা সেটাকে আপনি বাদ দিয়ে এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার, এটা পুরাটাই কিন্তু একটা হলো জিনিস। এবং হলো বলেই বিএনপি বলেছে তার সেক্রেটারি জেনারেল যে পার্লামেন্ট ঠিক করবে সংবিধান কি হবে। এরা কারা? দেখেন, এখানে কিন্তু মৌলিক প্রশ্ন তারা রেইজ করেছে, যেটা পার্লামেন্ট, জনগণের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, দে উইল ডিসাইড। কাজে এরা একটা, এই বিএনপি একটা মুখ্য রাজনৈতিক দল, তারা পুরা বিষয়টাকে আরেকটা অন্য নতুন একটা পর্যায়ে নিয়ে এসছে, এবং যেটা সনাতন ধর্মী অধিকার যে পার্লামেন্ট ডিসাইডস দ্য ফেট অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু আমরা কি দেখেছি যে একজন মহিলা সে নিজের একক ক্ষমতায় পুরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছে। প্রথম ইলেকশনের পরেই 2012, যেটা রিলেটিভলি ইলেক্টেড ছিল 2009 ছিল, 2008 প্রথম 2008, আচ্ছা, তারপরে যে কিছুটা বৈধতা ছিল, কিন্তু তারপরে ওই সময়টাতে কিছু অ্যামেন্ডমেন্টস যেগুলো আনা হলো, সেখানে অন্যান্য শক্তিশালী প্রতিষ্ঠান যারা চেকস অ্যান্ড ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে মুখ্য হচ্ছে সামরিক বাহিনী, মুখ্য হচ্ছে জুডিশিয়ারি। হ্যাঁ, যদি জুডিশিয়ারি লাস্ট, দ্য বাক স্টপস হিয়ার, আমরা বলি যে ফাইনাল ইন্টারপ্রিটেশন দেবে চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখি যে চিফ জাস্টিস কিন্তু বলে, তার মধ্যে সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট করে। এই যে ট্রাম্পকে সরাবে, সেখানে আবার একাডেমিক লেভেলে যারা রয়েছে শিক্ষকতায়, ল স্কুলগুলা, তারা প্রভাব ফেলে ইন্টারপ্রিটেশন অফ দ্য সুপ্রিম কোর্টকে। এখন আপনি দেখেন ট্রাম্পকে সরানো, বা এই যে এখন নৈতিকভাবে আমেরিকার ইলেকশন প্রক্রিয়া এগুচ্ছে, এই নৈতিকতা ও মূল্যবোধকে ডিফেন্ড করছে হার্ভার্ড ল স্কুলের একজন অধ্যাপক, লরেন্স স্ট্রাইপ তার নাম, বারবার চলে আসে। কিন্তু আমাদের এখানে কি হয়েছে, এই যে প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, ওই প্রথম সময়টাতে যখন তার কিছুটা বৈধতা ছিল, তখন সে একেবারে সুপ্রিম কোর্টকে অকার্যকর করে ফেলেছে। তিনি এমন অ্যামেন্ডমেন্ট এনেছেন তারপরে যে সামরিক বাহিনীর কোনো রোলই থাকবে না। তার মানে সবচেয়ে বড় ভ্যানগার্ড যারা কনস্টিটিউশনাল লেজিটিমেসি, বৈধতা প্রোটেক্ট করার, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, আরেকটা হচ্ছে জুডিশিয়ারি, আরেকটা হচ্ছে সামরিক বাহিনী। সামরিক বাহিনীর রোল হচ্ছে বল প্রয়োগ করে, ডেটারেন্স পাওয়ার, নিবারক ব্যবহার করে বাধ্য করা এক্সিকিউটিভকে যে আপনি সীমা লঙ্ঘন করবেন না। কিন্তু এই সীমা লঙ্ঘন করার ব্যবস্থা করে ফেলেছে, সামরিক বাহিনীকে পঙ্গু করে, চিফ জাস্টিসকে মানে শারীরিকভাবে লাঞ্ছনা করে, দেশ থেকে বিতাড়িত করে। তখনই কিন্তু ইনস্টিটিউশনসগুলো ভেঙে যায়। এবং এজন্যই আমি বলছি, দিস ইজ দ্য পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ, যেটা ইভলভ করছে। এটাকেই চ্যালেঞ্জ করে, এই পলিটিক্যাল কালচারকে চরম ধিকৃত করে নতুন প্রজন্ম রিজেক্ট করেছে। আজকে আমরা একটা সেমিনারে আলোচনা হচ্ছিল, এবং আমাদের ওই শারমিন মোর্শেদ একজন অ্যাডভাইজার, তিনি এক খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বললেন, এবং তাদের রিয়েলাইজেশন ছিল এমন যে নতুন প্রজন্ম পুরনো প্রজন্মকে প্রত্যাখ্যান করেছে, তারাই এখন ঠিক করে দেবে ভবিষ্যৎ। এর কেন? দুর্নীতি, চরম একনায়কতন্ত্র, এবং আবার সেই পুরনো ধাঁচে ফিরে যাওয়ার প্রবণতা। বিএনপির ব্যাপারটা যে তারা এফেক্টেড পার্টি ছিল, সাফারার্স ছিল, কিন্তু তারাও যে বিশুদ্ধ হবে, তারাও যে পার্লামেন্টে যে জনগণের কাছাকাছি একটা সংবিধান করতে পারবে, সেই নিশ্চয়তা এবং বিশ্বাস নতুন প্রজন্মে নাই। সুতরাং আমরা এখন যেটা দেখব আগামী দিনগুলোতে, সেটা হচ্ছে একটা, এই কমিশন করতে পারেন, করতে পারেন, কিন্তু বেসিক্যালি বিষয়টা কিন্তু মনস্তাত্ত্বিক। আপনি জাস্ট আমলাতন্ত্রের নিয়মগুলো চেঞ্জ করবেন, আমলাতন্ত্র কি করে না করে সেটা নির্ভর করে এক্সিকিউটিভ কতখানি তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। জুডিশিয়ারিকে ভায়োলেট করা হয়েছে। এখন আপনি কি নিয়ম করে করে সেই সব নিয়মগুলো রাখতে পারবেন কিনা আমরা জানি না, তবে সেটা নতুন প্রজন্ম যে দেখবে, আগামীতে তাদের পা ফেলবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সামরিক বাহিনী চাইবে যে তাদের যে ভূমিকা, তাদের যে ওই মৃত্যুদণ্ডর কারণে তাদের যে ভূমিকা নস্যাৎ হয়েছে, এবং
অ্যাবসলিউটলি এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সামরিক বাহিনী দেশের স্বার্থ বিক্রি করে একটা উপরের লেভেলের জেনারেলসরা একটা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কোন পর্যায়ে নিয়ে গেছে যে নৈতিকতাবিহীন একটা সামরিক কালচার। এখানে পরিবর্তন হওয়ার কথা আমরা কিন্তু বলছি না। আমরা যেটা করব, চিফ জাস্টিস একজন রয়েছেন, তিনি অত্যন্ত উঁচু মানের বলা যায় এবং তার শিক্ষাগত যোগ্যতাও অত্যন্ত উঁচু মানের এবং সংবিধান সম্পর্কে তার যথেষ্ট লেখাপড়া রয়েছে, পাবলিকেশন, কি সে কিন্তু চুপ করে বসে আছে। আমাদের সংবিধান রচয়িতা হিসাবে ডমিনেট করার জন্য আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিভৃত পল্লীর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তিনি ডিস্টিংগুইশড প্রফেসর বলা হয় এবং তার কিন্তু এমন কোনো অতীত অভিজ্ঞতা নাই যার কারণে আমরা বলতে পারি যে সংবিধানের জন্য সে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে কি কার্যকর ভূমিকা আদৌ রাখবে কি রাখবে না সেটা নির্ভর করবে আগামী দিনগুলোতে সবচেয়ে যেটা ইনস্টিটিউশনস বা সংবিধানের জন্য, সেটা হচ্ছে আমার মনে হয় একটা জিনিসই শুধু সবচেয়ে কার্যকর, বিচারে কি শাস্তি হয়। যারা এই পুরো প্রক্রিয়াটাকে ধ্বংস করেছে তাদের যদি এক্সেম্পলারি পানিশমেন্ট এক্সিকিউটেড না হয়, সেটাই হবে পলিটিক্যাল ইনস্টিটিউশনস গড়ে তোলার এবং পলিটিক্যাল কালচারকে নৈতিকতায় আনার সবচেয়ে বড় মানদণ্ড। এবং এই প্রক্রিয়াটা যখন শেষ হবে, যখন বিচার প্রক্রিয়া শেষ হয়ে শাস্তি দেয়া হবে, তখন দেখবেন একটা দেশে, এই দেশে ছাত্ররা মেনে নেবে যে পলিটিক্যাল কালচার একটা নৈতিকতার অধ্যায়ে এসছে এবং তখন পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো আপনি থেকেই ফ্লাওয়ার করবে আর তখনই আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পর ফিরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, লেট এডিশনে নিচ্ছি 1 মিনিট 30 সেকেন্ডের বিরতি। ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্যায়ে যাব জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছ থেকে। এম শাহিদুজ্জামান কতগুলো সুস্পষ্ট বিষয় বলে তিনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করার যে বিষয়টি বলেছেন, আপনি কি মনে করেন? আমি একটু কনফিউজড মানে মনে করেন যে খেলা হয় না ফুটবল মাঠে, 11 জন প্লেয়ারই খেলে, গোলকিপার গোল টোল করে না, বাকি 10 জন তো খেলতে থাকে। লাস্ট শুটটা যে জায়গা মতো সময় মতো করে, ও হয়তো স্কোর করে। এখন আমরা সব স্কোরারকেই বলি যে সেই আসল ম্যারাডোনা, অনেক নাম বলবো আমরা, কিন্তু হোল টিম মিলেই লড়াইটা যেটা হয়েছে সেটা তো 15-16 বছর ধরে লাগাতার হয়েছে এবং তাতে কম আত্মত্যাগ, জীবনদান, অত্যাচার, নির্যাতন সহ্য করা হয়নি। একদিন এটা হয়নি। মানে স্বৈরাচার পতনের যে মানসিক ভিত্তিটা, এটা রাজনৈতিক দলগুলোর আন্দোলনে হয়েছে। নির্বাচন বর্জন করা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, যারা আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাচ্ছি না। মানে আমাদের কারো মধ্যে এরকম একটা আছে, এবং বিশেষ করে তরুণরা, শিক্ষার্থীরা যখন মনে করে যে দে হ্যাভ আলটিমেটলি স্কোর, দ্যাট ইজ ভেরি রাইট, আলটিমেটলি স্কোর করেছে, কিন্তু এর মানে এই না যে খেলাটা শুরু করে তারাই শেষ করেছে, সমস্ত কৃতিত্ব তাদের এরকম করে বলেও না। এখন ধরেন শারমিন মোর্শেদ কোনো একটা আলোচনার সময় যদি বলেন যে ওই যে ইয়াং জেনারেশন তারাই সব কিছু করেছে, সব কিছু তাদের হাতে দিতে হবে, তারাই আগামী দিন গড়বে, আগামী দেশ গড়বে, মানে এইটা আমি মনে করি একটু বেশি এক্সপেকটেশন হচ্ছে। কী জন্য বলছি কথাটা, যে ধরেন আমাদের এই উপমহাদেশে মানে সরাসরি ছাত্ররা আন্দোলন করবার ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসেছিল, আরেকটা সিস্টেম তাকে পুরো সিস্টেমটা সাপোর্ট করেছিল, সো হি বিকাম আকবর দি গ্রেট। কিন্তু এইখানে এরকম বিষয় না। ফলে হয়েছে কি, আমরা যে তার পরবর্তীতে বেশ কিছু জিনিস দেখছি, সেটার মধ্যে কিন্তু আমরা দুর্বলতাও দেখছি। যেমন ছাত্ররা হঠাৎ করে বললো তারা রাজনৈতিক দল করবে, আবার বললো না এখন করবো না, আমরা দেখি ভবিষ্যতে করবো কিনা। তারপর তার সব গেল বিভিন্ন জায়গাতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে থাকলো, কিন্তু আবার বললো যে না, আমরা ঠিক রাজনীতি করছি না, আমরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য যাইনি। সেই জায়গাগুলিতে যা যা হয়েছে সেটাও আমরা দেখলাম। মানে পলিটিক্স একটা ডিফারেন্ট সাবজেক্ট। এইটা উনি বললেন যে মানে আমরা রাজনীতিবিদ, অতএব রাজনীতি আমরা সব জ্যাক অব অল ট্রেডস, এটা এইরকম। তো ওইটাকে আপনি অসম্মান করে, উপেক্ষা করে, অবজ্ঞা করে যদি মনে করেন রাজনৈতিক টাস্ক পালন করবেন,
আলটিমেটলি সেটা পারবেন না। সেটা তো এই সরকারের আমলেও দেখা গেছে। আনসারদের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি, শেষ পর্যন্ত ছাত্রদের দিয়ে আর্মি দিয়ে ঠিক করতে হয়েছে। তারপরে ধরেন এই যে গার্মেন্টসের যে আন্দোলনগুলো হলো, একটা মানে পুরো গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাওয়ার মতো জায়গায় চলে গেছে, সেটাকে আপনি রিভাইভ করবার জন্য শেষ পর্যন্ত আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে। এবং তারপরে বিজেপি স্টেপ ইন করে বলেছে যে আমরা খুলে দিলাম, যারা থাকবে আসবে না তারা আমাদের এই ল অনুযায়ী উইদাউট পে করে দিয়ে ইয়ে করে দিতে পারবো, আবার তারা আসছে। তো আমি বলছি যে মানে এটা একটা যৌথতার মধ্যে দিয়ে গড়ে উঠবে, ইন্ডিভিজুয়ালি সেক্টর ওয়াইজ এরকম করে হবে না, সবাই মিলেই করতে হবে। নিশ্চয়ই সেখানে বিশেষ করে যারা মানে প্রবীণ আছেন জেনারেশন, আপনি মানে এখন জেনারেল ওই জি আর জেড তো আর শব্দ দিয়ে হচ্ছে না, মানে এটা বয়স দিয়ে কথা হচ্ছে। ধরেন যারা এই 15 থেকে 25 বা 35 পর্যন্ত আছে তারা একটা বিষয়, যারা সিনিয়র আছেন তারা যে জুনিয়রদের ভাষাটা বুঝছেন না, এইটা আমি খুব এগ্রি করি। মানে এরকম করে বলি, আমি ধরেন আমাদের সময় যেমন আমি ব্যক্তিগতভাবে বাংলা গান, হেমন্তের গান খুব পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত আমি পছন্দ করি, কিন্তু আমার ছেলে রবীন্দ্র কী বলে হেমন্তের গান শুনে ভাবে এই সমস্ত একদম মানে তার কাছে একটা কী টাইপের, যার মধ্যে কোনো উদ্দীপনা নাই, কিছু নাই, এত সব করুণ রাগিনী, এগুলো কী গান, এগুলো ঝুড়ি তো বাঙালি নষ্ট হয়ে গেল। এই জেনারেশন একদম পুরো জিনিসটা বাদ দিয়ে দিচ্ছে, গান বদলে যাচ্ছে, কবিতা বদলে যাচ্ছে, ভাষা বদলে যাচ্ছে, আন্দোলনের ধরন বদলে গেছে, আন্দোলনের স্ট্রাকচার বদলে গেছে, লিডারশিপ বলে কোনো জিনিস নাই, স্পন্টেনিটির উপর হয়েছে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের বুঝতে হবে, বুঝে এইটা আগামী যে সংস্কারটা করতে চাই, রাষ্ট্রটা করতে চাই, তার সাথে ইনকর্পোরেট করতে হবে, এইটা ঠিক। কিন্তু আমি এটাও দেখলাম, ধরেন ডক্টর ইউনূস যখন ফিরলেন এয়ারপোর্টে তিনি বললেন এই পুরানোদের দিয়ে কিছু হবে না, বাদ দিয়ে দাও। আর আপনি নিজেই পুরানো, সবাই বাদ দেবে কীরকম করে, ওনাকে না হলে এই গভর্নমেন্টের এই প্রেস্টিজই হতো না। তো আপনি ওরকম করে বলতে পারেন না তো যে পুরানদের বাদ দিয়ে দাও, পুরান দিয়ে কিছু হবে না। তার সাথে যারা যারা আছেন অ্যাভারেজ বয়স তো তাদের মোর দেন 65 হবে। আমি 3-4 জনের কথা তো জানি যারা 75, আমার চেয়ে বেশি বয়স হয়ে গেছে তাদের। তো এটা এই অভিজ্ঞতা, হ্যাঁ, তো এই অভিজ্ঞতাও লাগবে আপনার, মিলে তারপরে করবেন। এবং শেষ বিচারে কিন্তু পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। তো রাজনীতিকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না। আপনি সংস্কার ইত্যাদি যত যাই কিছু বলেন, শেষে একটা পার্লামেন্ট তো লাগবে, এবং সেই পার্লামেন্ট সেটা র্যাটিফাই করতে হবে। আপনি আগে যদি মনে করেন আমি এলএফও দিয়ে করব বা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করব, কনস্টিটিউশন আপনি ওটা দিয়ে করে তো পারবেন না, সংসদে যেতেই হবে। এবং সেই সংসদে যখন নির্বাচন হবে তখন আপনার পছন্দ হোক না হোক এই রাজনৈতিক দলগুলোই যাবে। আমি 100 ভাগ মানি জনগণের রাজনীতির উপরে ভরসা কম, রাজনৈতিক দলের উপরে ভরসা কম। এই জন্যই যখন এই 111 বলেন আর অন্তর্বর্তী সরকারগুলো আসে ব্যাপক সমর্থন লাভ করে প্রথম। আবার ইতিহাসে এরকম অভিজ্ঞতা এরকম যে তাদের এই ব্যাপক মানে জনপ্রিয়তা কমে যেতে সময় লাগে না। আমি ধরেন 2 দিন আগে দেখলাম যে ব্র্যাক ইউনিভার্সিটি একটা সার্ভে করেছে সরকারের 1.5 মাস, এবং তার মধ্যে বলছে 71% লোক সমর্থন করে। আমি আজকের পত্রিকায় আবার দেখলাম প্রথম আলো একটা সার্ভে করেছে, সেটা ওরা করেছে বোধহয় 3000 কত, আর ওটা ওরা টেলিফোনে, আর এটা ডাইরেক্ট কোয়েশ্চেনার করে 1.5 লাখের মতো মানুষ, 51% মানুষ মনে করছে যে এই 1.5 মাসে সরকারের ব্যর্থতা বেশি, তারা সাকসেসফুল হতে পারেনি। আমি বলছি এই সব জিনিসগুলোই বিবেচনায় রাখতে হবে। দেশ আমরা সবাই মিলে গড়ব, এবং দেশ গড়বার জন্যে পলিটিক্স ডেফিনেটলি কমান্ডার থাকবে, এটা আপনি যেরকম করেই দেন। এখন যদি এমন হয় যারা ঝগড়াঝাটি করে শেষ পর্যন্ত কী হলো, মার্শাল ল চলে আসলো, তো মার্শাল লর পরিণতি তো আমরা দেখেছি। যতদূর সম্ভব যেটা ওনারা বলছেন, আমি মনে করি তাদের আইডিয়াগুলো যখন বলেন কিছু কিছু আইডিয়া তো খুবই চমৎকার, যেমন ইনক্লুসিভ সোসাইটি করতে হবে। আওয়ামী লীগ চলে গেছে, তাহলে আওয়ামী লীগকে কীভাবে হ্যান্ডেল করবেন, বিরাট প্রশ্ন। ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি, এটা ডেমোক্রেটিক ওয়েতে হবে নাকি কোয়ার্সিভ ওয়েতে করবেন। এবং সেই জন্যে এক উপদেষ্টা তো বলেছেন না তাদের তো দল করতে কোনো অসুবিধা নেই, তারা সংগঠন করুক ইত্যাদি। কিন্তু রিয়েলিটি বলেছে এখন যদি তাদেরকে সংগঠন মিছিল বিক্ষোভ করতে দেন তাহলে 15ই আগস্টকে কেন্দ্র করে ফাটাফাটি হয়ে যেতে পারে, করতে দেননি তখন আপনি। তার মানে একদম মানে গ্রাউন্ড রিয়েলিটি দেখে আপনার যে ফিলসফি আছে সেটা করেন। ডেফিনেটলি এটা ঠিক ইনক্লুসিভ সোসাইটি করতে হবে, ডেফিনেটলি এটা ঠিক যে ফ্যাসিজম থেকে যাওয়া, প্রবীণের তখন একটা সংমিশ্রণের মধ্য দিয়ে এগোতে হবে। না সেটা তো আছে, আমি ওইটা তো বলছি আমি, কিন্তু আমি বলছি যে আপনাকে ওই পদ্ধতি নিতেই হবে যাতে গণতান্ত্রিক ক্যারেক্টারটা থাকে। কোয়ারশন
রিপ্রেশন দিয়ে যদি মনে করেন আমি গণতন্ত্র করবো, কখনোই সেটা হতে পারে না। আওয়ামী লীগকে বা যাদেরকে ওকে দমন করে করে করবেন তা না। বলছে কি আমরা দল ব্যান করব না, অনেকে কিন্তু পছন্দ করে নাই, কিন্তু দল তারা ব্যান করে নাই, কিন্তু বলছে যারা যারা ফৌজদারি অপরাধ করেছে, যা করেছে সব বুলের বিচার হবে, কোনোটা ছাড়বো না। এটা হলো আপনার এক্স্যাক্ট স্টান্স। ওইটার ভিত্তিতেই আপনাকে সামনের দিকে যেতে হবে, এবং সেই জায়গাতে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এটাই নিতাই রায় চৌধুরী, আমাদের সেটা হচ্ছে মাহবুব একটি বিষয়ের আলোকপাত করেছেন, সেটা হচ্ছে বিচার বিভাগ এবং প্রশাসনের ক্ষেত্রে সংস্কার এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এই ইস্যুতে তিনি বলেছেন যে এটা যত দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল ততটা দ্রুত নেয়নি। এই কারণেই কি সেটা হচ্ছে 51% হোক আর 71% হোক এই ব্যর্থতা? আমি তার আগে আমাদের সাইদুজ্জামান সাহেব একটা কথা বারবার বলতে চেয়েছেন যে সাংস্কৃতিক পরিবর্তন বা মনস্তাত্ত্বিক পরিবর্তন, এই ক্ষেত্রে এই সাংস্কৃতিক পরিবর্তন আর মনস্তাত্ত্বিক পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না। কারণ সংস্কৃতি, মূল্যবোধ, ধ্যান ধারণা, আচরণ, বিহেভিয়ার, এগুলো সমাজের উপরিকাঠামোগত ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে পলিটিক্স। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি, এবং সেই অর্থনৈতিক ক্ষেত্রে যে সংস্কারগুলো প্রয়োজন, বিচার বিভাগে ঠিক ওইভাবেই একটা সংস্কারের প্রয়োজন। যেমন ধরুন, সমাজে যদি আপনি উৎপাদন সম্পর্ক, তার বন্টন ব্যবস্থা, যেমন এই দেশে ভূমি সংস্কার হয়নি কখনো, এই ভূমি সংস্কার যদি না করা যায়, আজকে জালদার জলতার সেই জায়গায় যদি ফিরে না যাওয়া যায়, যদি জেলের যদি জলের উপর অধিকার না থাকে, তো এই অর্থনৈতিক জায়গাগুলো অথবা অর্থনীতির সেই যে মিনস অফ প্রোডাকশন যেটা, সেই জায়গাগুলো যদি আপনি সংস্কার না করতে পারেন, তাহলে উপরে আপনার ওই মানে শুধু সংস্কৃতি পরিবর্তন দেওয়া হোক, বিচার বিভাগের ক্ষেত্রে যে কথা হচ্ছে, আমাদের সিআরপিসি এবং আমাদের মানে কি বলে ওই যে পেনাল কোড বা অনেকগুলো স্পেশাল ল আছে। এখানে কিন্তু বলা আছে যে একটা এফআইআর যখন কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম ফাইল করা হলো, একটা এফআইআর তো থানায় দেয়, থানায় দিলে পরে থানার সেটা এফআইআর রেকর্ড করে কোর্টে দেয়। কোর্টে দিলে প্রথমেই একটা মানে হিয়ারিং হয়, ম্যাজিস্ট্রেট সেটা গ্রহণ করবে কি না। মানে এফআইআর যদি দিয়ে দেয় যে মানে মাহমুদুর রহমান মান্না সাহেব উনি ওই ময়লার গাড়িতে বোম মারতেছে, আরেকজন গুলি করতেছে, আরেকজন দৌড় মারছে, এই যে কাহিনীগুলো, তখন তার বয়স, তার অবস্থা, এটা বোঝার দরকার। এবং যে পুলিশ কেস করছে সেই পুলিশই আবার মানে তদন্তকারী কর্মকর্তা হচ্ছে, সেইটাই ম্যাজিস্ট্রেটের কাছে দিচ্ছে, ম্যাজিস্ট্রেট সেটা রেকর্ড মানে এফআইআর মুক্ত করে নিল, জিআর কেস হয়ে গেল। এবং তখন যারা ওখানে হাজির হচ্ছে প্রত্যেক হাজতে নিয়ে যাচ্ছে। ম্যাজিস্ট্রেট যদি বা মানে হাজতে নিল, হাইকোর্ট বেল দিলে সুপ্রিম কোর্ট আবার আটকে দিল। তাহলে এই যে কোর্টগুলো যেটা হচ্ছে, এই কোর্টগুলো হচ্ছে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের মানে নিয়ন্ত্রণের কারণে। এখন এখানে আপনার সংস্কারের প্রয়োজন আছে। এখন কি সংস্কার করবেন? সংস্কার হলো যে সংস্কারটা হলো যে টোটাল রাষ্ট্র ব্যবস্থারই সংস্কারের প্রয়োজন। এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র, এটা সংবিধানে বলা আছে, আর্টিকেল 1-এই বলা আছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা জনগণের রিপাবলিক, এবং কি সোভরেন রিপাবলিক, সার্বভৌম প্রজাতন্ত্র। তো দেশের সার্বভৌমত্ব থাকে কোথায়? যেমন নারী সতীত্ব থাকে কোথায়? এটা যেমন আপনি খুঁজে পাবেন না। সার্বভৌমত্ব থাকে কোথায়? এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সার্বভৌমত্ব থাকে, আর আমাদের সংবিধানে বলা আছে আর্টিকেল 7 যে অল পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দ্য পিপল, ইনক্লুডিং সোভরেন পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দ্য পিপল। জনগণ এই সোভরেন পাওয়ারটা এক্সারসাইজ করে একমাত্র ভোটের মাধ্যমে। অতএব সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে, সে ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ করে। এখন ভোটের ব্যবস্থা যদি না হয়, ভোট যদি না হয়, তাহলে সেই জন্য এই জিনিসগুলো টোটাল মিলে এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র, এটা আমাদের এখানে আনতে হবে। এবং জনগণের রাষ্ট্রে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি একটা রাজনৈতিক দল। কারণ এই পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দি মাসেস, মাস পিপলকে গাইড করবে রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলের
মানে ঘোষণা অনুযায়ী আনতে হবে যে আমি যে রাজনীতির দল করি সেই দলে আমার কমিটমেন্ট আমি পালন করছি কিনা, এর মূল কথা হলো তাই। অতএব এই জিনিসগুলো নিয়ে আপনার একদিনে হবে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপাতত যে কাজগুলো করা দরকার, যে এই যে মান্না ভাই যে কথাটা বলছেন যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা সরকার কাছ থেকে ক্ষমতা নিয়েছে আর একটা সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আবার তাদের কিন্তু নতুন যুগের চাহিদা অনুযায়ী কিছু চাহিদা সেখানে আছে, হ্যাঁ চাহিদা আছে। সেই চাহিদাগুলো নিয়ে তারা কিন্তু ভালো কাজ করে যেতে চান, মানে কতটা সম্ভব তার জন্যে আমি কালকে একটা যা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে এখনই আলাপ করা দরকার। আপনি যেটা করবেন সেটা করেন, কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেন। দে আর দি এক্সপার্ট অফ অল এক্সপার্ট, পলিটিশিয়ানরা বড় ডক্টরেট হওয়ার দরকার নেই, বিশাল বিশ্ববিদ্যালয়ের মানে ডিগ্রি নেওয়ার দরকার নেই। মৌলানা ভাসানী তার প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি ছিল না। আপনার যে চয়নলাই মানে এসএসসি মানে ম্যাট্রিকুলেশন পাস ছিল। তারপরে ওই যে আপনার কামরাজ রেড আপ টু ক্লাস 8 ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। অত পলিটিশিয়ান তার রাজনৈতিক অভিজ্ঞতা, জনগণের মাঝে তার সংগ্রাম, লড়াই, তার মানুষের ভাগ্য পরিবর্তনের যে অভিজ্ঞতা, যে ভুল, যে বাধা, তার থেকে সে গড়ে ওঠে। এদের দিয়ে এদের সাথে কথা বলেন, কাজ করেন। এখনই কথা বলার সময়। আমি এইটা বলতে চাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি থাকবে প্রশাসন আর বিচার বিভাগের তড়িৎ পদক্ষেপের যে বিষয়টি, এইটা একটু যদি আলোকপাত করেন। বিচার বিভাগের তড়িৎ পদক্ষেপ হলো যে বিচার বিভাগ তো মানে বিচ্ছিন্ন কোনো ব্যাপার না। এই বিচার বিভাগও জনগণের রাষ্ট্রের বিচার বিভাগে পরিণত হতে হবে। আর যেই প্রশাসনকে শেখ হাসিনা রেখে গেছেন, আইনগুলোকে সেখানে মানে ফলো করতে হবে। এই ফলো করতে গেলে তাদের কিছু বাইন্ডিংয়ের মধ্যে আনতে হবে। এই বাইন্ডিংটা সেখানে মানে ইম্পোজ করা দরকার। কিন্তু আগে যেটা নগ্নভাবে হয়ে গেছে, এই যে নগ্নভাবে যেটা এই সময়টা গেছে, সময়টা একটাই কারণে যে একটা সংবিধান সংশোধন করলো যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট একটা থাকবে আর একটা পার্লামেন্ট ইলেকশন হবে। এটা ওভারল্যাপিং না? না, একটা পার্লামেন্ট থাকতে আর একটা পার্লামেন্ট ইলেকশন তো হয় না। তো পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট। 600 এমপি তো নিতে পারবেন না। পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট, আইদার বাই এক্সপায়ারেশন, মানে এক্সপায়ার করে গেলো 5 years লোডে, অথবা অন্য কারণে পার্লামেন্ট ভাঙলো। তখন ইলেকশন মানে ought to be held within 90 days after dissolution of parliament. এইটা হলো ইয়ে। এখন সেক্ষেত্রে বলতে পারেন যে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করলো, পার্লামেন্ট ভেঙে গেল, রাষ্ট্রপতি বললো যে আপনি এই ইলেকশন এই 90 days আপনি মানে ওই কেয়ারটেকার হিসাবে মানে ডে টু ডে ওয়ার্ক করে যাবেন, পলিসি ডিসিশন নিতে পারবেন না। এইটা 72 সংবিধানে এইভাবে ছিল। কিন্তু আমার বক্তব্য হলো যে এখানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটা আসলো, সে প্রশ্ন তো সমস্ত রাজনৈতিক দলেরই সম্মিলিত আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে আসলো। সেটা করলো 90-তে যে এরশাদ সাহেব পদত্যাগ করলো, এবং মানে শাহাবুদ্দিন সাহেব বা এরশাদ সাহেব পদত্যাগ করবো প্রথম যাই বলেন, শাহাবুদ্দিন সাহেব তো রূপরেখা অনুযায়ী তো সেখানে সে আসলো। আজকে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে এটা একটা ইউনিক পরিস্থিতিতে এই সরকারটা এসছে, একটা ইউনিক পরিস্থিতি। মানে দেশের প্রধানমন্ত্রী পালায় চলে গেছে, বিরোধী রাজনীতি মানে, এবং প্রধানমন্ত্রী পালায়নি। পালানোর ক্ষেত্রে দেখেন 300 এমপি সব পালায় গেছে, একজনও নাই। 300 এমপি পালায় গেছে, প্রধানমন্ত্রী পালায় গেছে। ঠিক ওই রকম যে শেখ মুজিবের মৃতদেহ যখন 32 নম্বর ধানমন্ডি রোডের উপর পড়ে আছে, তখন আরেকটা নাটক হচ্ছে বঙ্গভবনে, মুস্তাকের মন্ত্রিসভার শপথ নিচ্ছে। তার 24 জন মন্ত্রীর মধ্যে 22 জন হলো শেখ মুজিবের মন্ত্রিসভার মন্ত্রীরা, তারা ওখানে। এবং পরদিন তার জানাজা পড়ার লোক নাই, সব পালায় গেছে, সব পালায় চলে গেল। হ্যাঁ, এবং যে ন্যারেটিভ তৈরি করেছিল এই গত 16 বছরে, তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারাই মুক্তিযুদ্ধের মহানায়ক, সব কিছু তাই। কিন্তু 25শে মার্চের রাতের বেলা শেখ সাহেব সর্বশেষ বললো কি তাজউদ্দিন সাহেবদেরকে, তাজউদ্দিন সাহেব বইতে আছে যে দেখ আমি ওদের কাছে ধরা দিই, আমি ধরা না দিলে ঢাকা শহর জ্বালায় দিতে পারে, আমি ধরা দিই, তোরা পালা, আমি ধরা দিই। ও বলছে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন, এখনই আপনাকে অ্যারেস্ট করবে।
তাজউদ্দিন সাহেব এই ব্যারিস্টার আমিরুল ইসলাম ডাকেছিলেন, কয়ে তোরা পালা আমি ধরা দিই। এবং উনি ধরা দিলেন মানে স্বেচ্ছায়, ভলেন্টারিলি সারেন্ডার করলেন। এবং এরা পরের দিন সব পালায় চলে গেলো ভারতে। 162 জন এমএনএ ছিল, 167-র মধ্যে 162 জন ছিল আওয়ামী লীগের, 313 জন এমপিএ ছিল। এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে দলের সভাপতি এটি, তখন তো আওয়ামী লীগই ছিল একমাত্র ইলেকশন করেছে ওরাই, সব পালায় চলে গেল ভারতে বা অন্য অন্য দেশে। তো ওই একবার পালায় চলে গেল, আর এই একবার গেল। আবার তখন যদি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা না দিত, তখন যদি এখানে যদি আপনার ওই এটা ছিল একটা জনযুদ্ধ, এইটা জনযুদ্ধ ছিল। এটা আপনার এমন না যে ওই মানে ওনরা আরেক জায়গায় বসে যুদ্ধ করলেন, এইটা এখন কিন্তু ভেঙে গেছে। তো এই সমস্ত ব্যাপারটা নিয়ে আজকে আপনি এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র আনতে হবে, বিচার বিভাগকে ঠিক সেই মতো কাজ করতে হবে, প্রশাসনকেও সেইভাবেই ঢেলে সাজাতে হবে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি 1 মিনিটের বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। দর্শক, আমরা আলোচনা করছি প্রাতিষ্ঠানিক সংস্করণ নিয়ে। আমরা বিরতির আগে শুনছিলাম অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, তার বক্তব্য। এ পর্যায়ে আমরা যাব অ্যাডভোকেট মামুন মাহবুব। আপনি শুরুতেই বলছিলেন বিচার বিভাগ এবং প্রশাসনের ক্ষেত্রে যে দ্রুত পদক্ষেপটা, আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, কারণ সংস্কারের ক্ষেত্রে বিগত স্বৈরশাসকের রেখে যাওয়া পুরো ঢেলে সাজানো টায়ারের পর টায়ার, সেই প্রশাসন কিংবা বিচার বিভাগে যারা অনুগত থেকে কাজ করেছে, এই তাদেরকে বহাল রেখে, তাদেরকে ওই অবস্থায় অক্ষত রেখে সংস্কার কি এগোনো সম্ভব? জি, ধন্যবাদ। দেখেন, আমাদের নবনিযুক্ত প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আমি 27 বছর ধরে কোর্টে প্র্যাকটিস করি, কোনো প্রধান বিচারপতির কাছ থেকে এরকম ভাষা শুনিনি, এত চমৎকার। উনি ওনার সংবর্ধনা জবে আমরা যখন লয়াররা সংবর্ধনা দিলাম, জাস্ট 10 সেকেন্ডে বলছি, উনি বলেছেন যে বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট, বিকৃত করা হয়েছে। সততার বদলে শঠতা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের ফলে নির্যাতন হয়েছে। সুপ্রিম কোর্ট সেই কাজে দুঃখজনক ভূমিকা রেখেছে। আর এর সঙ্গে যদি আমরা সর্বশেষ বিএনপি যে জনসভা করলো বিশ্ব গণতন্ত্র দিবসে, আমি ধরেন পাঠশালার ছেলের মতো ওই লাইনটা মুখস্থ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অসাধারণ লাইন উচ্চারণ করেছেন যে বিগত পতিত হাসিনা সরকার বিচার বিভাগকে ফ্যাসিবাদের সূতিকাগারে পরিণত করেছে, অর্থাৎ বার্থ প্লেস অফ ফ্যাসিবাদ। আমি এরপরে যদি সুযোগ থাকে, আমি জনাব সিনিয়র অ্যাডভোকেট বারেরও উনি নেতা, ওনাদের যে আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উনি শীর্ষ নেতা, কিন্তু সেই বিচার বিভাগের কিছু, যেমন আপনার মনে আছে কিনা 10ই আগস্টে ছাত্র জনতা কোর্টের মধ্যে ঢুকে পড়ল, হ্যাঁ, সেখানে একটা পুরো সরকারের বিরুদ্ধে একটা পুরো মঞ্চায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটাই হচ্ছিল, সেটাও আলোচনার বিষয়, ফুল কোর্টে ওটা হয় কিনা, যাক সেই তর্কে গেলাম না। কিন্তু ছাত্র জনতারা রাইটলি ঢুকলো, বলল যে আপিল বিভাগের কেউ পদত্যাগ করতে হবে। শেষে একজন থাকলেন বিচারপতি আশফাকুল ইসলাম, তাকে এই সরকার প্রধান বিচারপতি বানালেন ভারপ্রাপ্ত। ছাত্র জনতা বলল না, আমরা থাকবো না, আমরা মানবো না, ওনাকেও বাদ দিতে হবে। দেন জনগণের দাবির মুখে আসলো ছাত্র জনতার সৈয়দ রেফাত আহমেদ, এবং আমাদের 53 বছর ইতিহাসে হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারপতি এটি প্রথম, এবং এটি কোনো আমাদের এই এক্সিস্টিং সংবিধানও কোনো বাধা নেই। কিন্তু আমরা যেটা দুঃখজনকভাবে লক্ষ্য করলাম, আমার বলতেই হবে, 10ই আগস্টের 11ই আগস্ট থেকে আমাদের একটা আইনজীবী জোটও আমরা করেছিলাম হাসিনার বিরুদ্ধে, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, নিতাই দাও ছিলেন ওটার নেতা। কিন্তু 11ই আগস্ট থেকে আমরা আইনজীবীরা একটা প্রথমে 50 জনের দাবি বললাম, আওয়ামী লীগ আমলে যারা বিচারপতি নিয়োগ হয়েছে, পরে এটাকে ফিল্টার করে আরও আইনজীবীদের সঙ্গে আলাপ করে দেখলাম যে ন্যূনতম 25 জন। আপনাকে আমি বলি শর্টকাটে, আরও অনেক আইনজীবীরা স্বেচ্ছায় তালিকা দিয়েছে। এমনকি আপনি অবাক হবেন, জনতার ক্ষমতায়নের কারণে, মালিকানার কারণে কোর্টের যারা সিনিয়র, মানে আমাদের আদালত তো পরিবারটা কিভাবে, বিচারপতি, কোর্ট এমপ্লয়, লয়ার, ক্লার্ক
অ্যান্ড আদার্স। Right. তো সেই পরিবারের কোর্টের স্টাফরাও একটা তালিকা দিল যে গণতন্ত্রের সাথে এই বিচারপতিদের আমরা কাছ থেকে দেখেছি, এনাদের সরে যাওয়া দরকার। এইগুলো মিলে একটা 25টা বিচারপতির তালিকা তালিকা হলো। আমরা 12 তারিখে প্রধান বিচারপতির কাছে আমি, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ, বারের সাবেক সম্পাদক আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ এবং আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেব দিয়ে আসলাম। কিন্তু 9ই আগস্ট থেকে আজ অবধি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটিবারও কোনো বিচারপতির পদত্যাগ চায় না। ইভেন ওইটাও বাদ দেন, বিচার বিভাগের সংস্কারও বলে না। এই জন্য আমি বারের অনুভূতিটা বলি, বারের আরও সন্দেহ বেড়েছে। আমাদের প্রিয় নেতা মান্না ভাই যেটা বলেছে, প্রথম আলো আমি দেখেছি 51% অসন্তুষ্ট এই সরকারের কার্যক্রমের উপর। তো সেখানে বিচার বিভাগ একটা বড় কারণ, যে যেখানে আপিল বিভাগের 95% বিচারপতি পদত্যাগ করলো যে অভিযোগে, কোনোটা তার প্রমাণিত হয়নি, সেই একই অভিযোগের চেয়ে ভয়াবহ অভিযোগ নিয়ে ন্যূনতম 20 জন থেকে 25 জন সদ্য বিচারপতি আছেন, যারা আমি মনে করি আগামীকালই পদত্যাগ করলে আমরা সম্মানের সঙ্গে তাদের সম্মান দিতে চাই। কিন্তু সেইখানে বিএনপি পন্থী আইনজীবীরা, বিশেষ করে বিএনপির মিড লেভেলের আইনজীবীরা পদত্যাগ চায়, কিন্তু সিনিয়র আইনজীবী বা নেতার আইনজীবীরা একদম নীরব। তাহলেই প্রশ্ন ওঠে নানা ধরনের গুঞ্জন। আপনি যখনই স্বচ্ছতা থাকবে না তখনই গুঞ্জন সৃষ্টি হবে। Right. বা এরকম হতে পারে যে না ঠিক আছে, আগে তো আওয়ামী লীগের ল মিনিস্টারের ছেলেদের ডেকলে বিচারপতিরা ডেকে ডেকে বলতো আপনার মামলা কি, চলেন আমরা হিয়ারিং করে দেই। তো এখন বিএনপির কোনো লয়ারকে দিচ্ছে কিনা, সেজন্য তারা আর এদের পদত্যাগ চায় না, যার ফলে সন্দেহ বাড়ছে যে রাজনৈতিক সরকারগুলো গিয়ে আবার এই করবে। যেমন আমি আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার বা যে নামই বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে মিডিয়াকে আমরা বলে দিয়েছি মন খুলে সমালোচনা করুন, আমরা স্বাগত জানাই। আমরা কিন্তু সেই বিষয়ে হ্যাঁ। মানে রেখেই সাহসটা পাচ্ছি আপনাদেরকে দেখে মূল্যবান সমালোচনা শুনতে চাচ্ছি। এসএটিভিকে আমি ধন্যবাদ জানাই, শুরুর থেকে মানে 6ই আগস্টের পর থেকেই দেখছি আপনারা একটা প্যারাডাইম শিফট করেছেন। এছাড়া তো অনলাইনগুলো ছিল বিকল্প মিডিয়া আপনার ইন্টারনেটে, তো এটা দোষ না, তখন চাপের মধ্যে। যাই হোক, তো আপনার দেখেন সেই কারণেই আপনাকে তো সবগুলোকে আত্মস্থ করতে হবে। ধরেন 1 মাস পরে, এটা বিশ্বাস করতে কষ্ট, 1 মাস পরে 64 জেলার ডিসিদের নামে বিতর্ক অ্যাভয়েড করা যাবে না? তাহলে আলিমা মজুমদার সাহেব কি করতে ওখানে গেছেন? আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, নিতাই রায়চৌধুরী অস্বীকার করতে পারবে না 20 জন বিচারপতির পদত্যাগ নিশ্চিত করে আমাদের গত 15 বছর ধরে আওয়ামী লীগের বিচারপতি নিয়োগের যোগ্যতা কি ছিল। শেখ তাপসের বাসায় বা অফিসে কে কে যেতে পারে, আনিসুল হকের গুলশান অফিসে কে কে যেতে পারে, শেখ পরিবারের আত্মীয় স্বজনের বাড়িতে কে যেতে পারে, বা অ্যাটর্নি জেনারেলদের বাড়িতে কে যেতে পারে। তা আপনি যদি আইনটাই না ড্রাফটটা না বদলান, তাহলে এখন আপনি ফুলার রোডে কারা যেতে পারে, বা যমুনায় গিয়ে কে তদবির করতে পারে? পৃথিবীর কোনো দেশে আমার জানা মতে, আমার অভিজ্ঞতায় কোনো দেশে নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া, যে বিচারপতি নিয়োগের প্রথাগত কোনো ওই সংবিধানের ওই টার্ম ছাড়া, যে আপনার কাছে যদি আমি নিতাই দাকে জিজ্ঞেস করতে চাই, একটা ভালো আইনজীবী যদি এসে বলে নিতাই দা আমি বিচারপতি হতে চাই, নিতাই দা কি পদ্ধতি ফলো করতে বলবে? সেই জন্যই এই সরকারের উচিত হবে 2008-এ তত্ত্বাবধায়ক সরকার ভালো খারাপ কাজের মধ্যে একটা বিচারপতি নিয়োগের অধ্যাদেশ বানিয়েছিল, যার ভিত্তিতে কয়েকজন ভালো বিচারপতিও নিয়োগ হয়েছিল। এখন হাইকোর্ট বন্ধ, মানে সুপ্রিম কোর্টের লং ভ্যাকেশন। আমি শেষ করছি, 20 জন বিচারপতি পদত্যাগের পর সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি 30 জন বিচারপতি হওয়ার মতো যোগ্যতা বারের আইনজীবীদের আছে, ডিস্ট্রিক্ট জজ থেকে সিনিয়রদের আনা যায়। প্রশ্ন হচ্ছে আন্তরিকতা আছে। এখন আপনি আসেন প্রশাসনে, প্রশাসন কিন্তু সরকারকে মোর ফ্যাসিলিস্ট করে, আপনি সেই ভূতগুলোকে রেখে দিয়ে এগুতে পারবেন না। আর আমার কাছে এই সংবিধান সংস্কার নিয়ে, আমি জানি না আমার খুব প্রিয় নেতা মান্না ভাই কীভাবে এটা দেখবেন, আমার কাছে মনে হয় কি জানেন, আপনি ছোটবেলায় ঘুড়ি খেলেছেন কিনা, আপনি যত সূত্র টানবেন পরে কিন্তু লাটাই গুছায় আনতে প্রবলেম হয়। আপনি বেসিক সংস্কার দেন, বিচার বিভাগটাকে মিনিমাম কার্যকরী করেন, একটা আইন তৈরি করে দেন যেটা সহজে কেউ বাদ দিতে পারবে না। আপনি দুদকের এখন পর্যন্ত 1.5 মাস হতে চললো, দুদকের চেয়ারম্যান আর 2 জন কমিশনার বদলানো যায় না। যে দুদক 5ই আগস্ট 1টা পর্যন্ত গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা মাহমুদ রহমান মান্নার মতো জাতীয় ঐক্যের রূপকারদের বিরুদ্ধে তদন্ত আর কেস করায় ব্যস্ত ছিল, তারা 6ই আগস্ট থেকে অন্য ইনকোয়ারি করবে আন্তরিকভাবে, এটা বিশ্বাস করতে হবে। এই সংস্কারগুলো জরুরি। আমি আমার প্রথম পর্ব যেটা বলেছি, প্রায়োরিটি দিতে হবে, তারপরে আপনি বাকি বেসিক কাজগুলো করেন।
সংবিধানকে আমি কি মনে করি জানেন, দেঙের একটা বিখ্যাত উক্তি আছে চীনের, আপনার সাংস্কৃতিক বিপ্লবের, যে বেড়ালটা ইঁদুর মারে কিনা সেটা দেখার বিষয়, সাদা না কালো। অর্থাৎ সংবিধান রিরাইট করেন, ছুঁড়ে ফেলেন, অথবা বর্তমান কাঠামো রেখে কিছু মৌলিক সমাধান করলেও তো হবে, কিন্তু বেশি ব্যাপক করতে গেলে আপনি পরে সময় করতে পারবেন না। আর আমি শেষ করে দেওয়ার 10 সেকেন্ডে, আমাদের রাজনীতিবিদদের মনে রাখতে হবে এই সরকার কিন্তু 90-91 তত্ত্বাবধায়ক না, যে শুধু নির্বাচন দায়িত্ব, কিংবা 2007-এর তত্ত্বাবধায়ক না। এটি এসেছে মূলত রাষ্ট্র নির্মাণের জন্য, তার অবসম্ভাবী পরিণতি নির্বাচনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনি যেহেতু আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক, আপনি আপনার আলোকে কি একটু বলবেন যে আমরা কোন অবস্থানে আছি সংস্কারের ইস্যুতে? দেখেন, আমি তো মাঝে মাঝে খুব ফলো করি ব্রিটিশ হাউস অফ কমন্সের লাইভ সেশনগুলার, এই রাতে সন্ধ্যার পরে একেবারে টেলিকাস্ট করা হয়, যখন দিনের বেলায় হয়, তখন যে দেখি লেবার পার্টি আর এদের পার্লামেন্ট মেম্বার্সরা যে আলোচনার কথা বলছে, সেখানে মুখ্য ভূমিকা থাকে রাজনীতিবিদদের। তাদের মেধা ও তাদের বিশ্বাস ও তাদের একে অপরের প্রতি যে হিউমার এক্সচেঞ্জ, সেখানে আমলা হোক, জ্ঞানী লোক হোক, বা সামরিক বাহিনীর শক্তিশালী লোক, কারও সেখানে দাঁড়াতে পারে না। কিন্তু আমাদের এখানে যেটা সবচেয়ে দুঃখ লাগে, মান্না ভাই তো বললেন, নিতাই দাও বললেন যে রাজনীতিবিদ, আমিও তো তাই বিশ্বাস করতে চাই যে আমার দেশের রাজনীতিবিদ যেন তার নিজের মেধা বুদ্ধির উপর সর্বোচ্চ আস্থা রাখে। কিন্তু আমি দেখেন, এই আওয়ামী লীগের এদের পতনের মূল উৎসকে কতগুলো বেইমান বুদ্ধিজীবী সিএসপি, এরা হচ্ছে যেটাকে ওই যে বাংলায় কি জানি বলে, পাপি, জ্ঞান পাপি। দিস এইচ.টি. ইমামস, মশিউর রহমানস, ওই যে তৌফিক এলাই চৌধুরী, শুনলাম হার্ভার্ডের পিএইচডি, এখন তো কত কোটি কোটি টাকা চুরি করে, কিভাবে হলো ব্যক্তিত্ব, মাথায় ইয়ে আছে, দাগ আছে, আর এত বড় চোর। আর কালকে তো হাসতেছিল, মাথায় হেলমেট পরে কি জানি সিগন্যাল দিচ্ছে এমনি এমনি করে, বুঝছেন, তারপর পুলিশটাকে থামাইলো এই কোর্টের মধ্যে। চিন্তা করেন কত বড় এই বয়সে দুশ্চরিত্রে হয়ে যায় এইসব মানুষ। তারপর আপনি দেখেন এই যে আমাদের পলিটিশিয়ানসরা এরশাদের সময় এরশাদের মতো একটা ভণ্ড, তার প্রতি ঝুঁকে পড়লো। আজ পর্যন্ত জাতীয় পার্টির চরিত্র সংশোধন হয়নি, হবে না, সব সময় মূলধারার রাজনীতিকে পিছন থেকে ছুরি মেরে গেছে। আজকে আমরা জানি না এই যে বিএনপি কতখানি ইয়ে হবে, এফেক্টিভ হবে। ব্যাপক জনসমর্থন রয়েছে, কিন্তু সেখানে একটা সবচেয়ে বড় বাধা আমরা দেখি যে খুবই বয়স্ক ব্যক্তিরা, আবার মাঝখানে 50 ঊর্ধ্ব যারা মধ্যবয়সী, তারা একেবারেই চুপ করে থাকে, মানে সারেন্ডার টু এইজ। এখানে কতখানি বুদ্ধিবৃত্তি কাজ করে বা স্বাস্থ্যগত বাস্তবতা কাজ করে, বা ওই বয়সে একটা ব্যক্তির প্রতি যে আনুগত্যের মাত্রা, সেখানে কতখানি বুদ্ধিবৃত্তি কাজ করে আমি জানি না, আমার বিশ্বাস করা যায় না। এটা অবশ্য আমি বলছি না যে আমাদের দেশে এই বাস্তবতা, কিন্তু আপনি যে বলছেন প্রথম প্রশ্নটা যেটা ছিল না, ইনস্টিটিউশনসগুলোকে কিভাবে শুদ্ধ করা যায়, ইমপ্রুভ করা যায়, আমার কাছে মনে হয় না যে বেসিক্যালি কনস্টিটিউশন আপনি যতই ইমপ্রুভ করা বলেন, পার্লামেন্টই তো আলটিমেট অথরিটি। পার্লামেন্টে অপোজিশন থাকবে, গভর্নমেন্ট থাকবে। যদি এমন কোনো আইন হয় যেগুলো পার্লামেন্ট না চায়, সেগুলো তো আর রাখতে পারবে না, সেগুলো তখন শুধরাতে হবে, বেসিক ল অফ দ্য কনস্টিটিউশন। তারপর দেখা যাবে যে আমরা অ্যাকচুয়ালি ডিভিশন অফ পাওয়ার্সে জুডিশিয়ারি কতখানি সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্ট। আমরা দেখি এই যে হাসিনার সময় জুডিশিয়ারিকে সে কেন কিভাবে এইভাবে ইয়ে করলো, ধ্বংস করতে পারলো, কেন? কারণ আমাদের জাতীয় চরিত্র। আমরা এই যে আন্তর্জাতিক সম্পর্কে পড়াই ন্যাশনাল ক্যারেক্টার, অনেক সময় বলি, দুঃখ লাগে বলতে, জার্মান জাতি এত উৎকৃষ্ট কেন হয়েছে, বা অন্য জাতি, যাই হোক, ভারতবর্ষেও প্রাচীন ভারতে অত্যন্ত শক্তিশালী উৎকৃষ্ট মেধার প্রভাব ছিল। কিন্তু আমরা কেন এই যে জাতিগত দিক থেকে আমরা অ্যালাউ করি নিজেদেরকে ডিজেনারেট হয়ে যেতে? এই যে যা ঘটে পার্লামেন্টে, হাসিনা একটা, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি তো শুনলাম যে সে 3য় শ্রেণী প্রাপ্ত ইন্টারমিডিয়েটে, আর গ্র্যাজুয়েশন সে করেও নাই। তার কিভাবে তাকে এত বুদ্ধিবৃত্তি সম্পন্ন ধরা হয় যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে শারীরিকভাবে লাঞ্ছনা করে বিতাড়িত করে দিতে পারে? কেনই বা জাজরা এটা মেনে নিল? দেখেন আমাদের এখানে এই যে উচ্চশিক্ষিত মেধাবীরা, তারা কিভাবে ফুটবল খেলে পলিটিশিয়ানদের নিয়ে। এখানে আমার
দুঃখ লাগে যে নিতাইদার মতো মানুষ বা মান্না ভাইয়ের মতো মানুষ, আমি তো চাই তাদের প্রতি শ্রদ্ধায় অবনত হতে, কিন্তু আমি কেন পারি না যখন দেখি যে ওই সব পাপি সিএসপি গুলা সব লিখে দেয়, সব করে দেয় যে ওই অ্যামেন্ডমেন্টগুলো আসুক সংবিধানে, এনে তারপর হাসিনার হাতে সম্পূর্ণ পাওয়ার চলে আসবে। এটা আমার মনে হয় সামরিক বাহিনীকে পঙ্গু করে দিয়েছে। এই জন্যই কিন্তু এখন আমরা বলছি যে দেশটাকে তারুণ্যের জয়গানের কথা বলছেন। না, তারুণ্যের জয়গানকে আমি খুব বেশি, মান্না ভাইয়ের কথা শুনে আমার একটা মানে ধারণা পাল্টিয়েছে যে তাদের জ্ঞানের পরিধি কতটুকুই বা থাকতে পারে, কিন্তু তাদের প্রতিবাদের মাত্রাটা, এটা যে অ্যাকাউন্টেবিলিটি যে ছিল না, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কতখানি প্রয়োজন। এবং এই অ্যাকাউন্টেবিলিটি ধ্বংস করেছে যে বিএনপি অংশগ্রহণ করেনি ন্যায্য কারণে, আওয়ামী লীগ সেটা সুযোগ নিয়ে সম্পূর্ণ ইলেকটোরাল প্রসেস, ডেমোক্রেটিক প্রসেসে ধ্বংস করেছে। এবং এটা এই আগামী দিনে এরা কি পারবে? এদের আমার মনে হয় মূল কাজ হচ্ছে যে কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, কিভাবে জুডিশিয়ার মানে ইফেক্টিভ পানিশমেন্ট যাকে বলে সেটা কতখানি দিতে পারবে, যাতে এক্সাম্পল সেট হয় যে ভবিষ্যতে যারা আসবে, মানে মোরালেস এদের দায়িত্ব হচ্ছে জাতির চরিত্র শুদ্ধি। এটা শুনতে খুব খারাপ শোনায়, কিন্তু এরা কিন্তু মূলত মানুষ তাকিয়ে আছে যে জাতির চরিত্র শুদ্ধি এরা কতটুকু করতে পারবে। আর ইনস্টিটিউশনস গুলো কি হবে না হবে সেটা পুরো নির্ভর করছে ইলেক্টেড পার্লামেন্টের উপরে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিচ্ছি শেষ বিরতি এবং এটিও 1 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এলাম এসএটিভি সংলাপে, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রয়েছি এসএটিভি সংলাপের শেষ পর্বে। আমরা যাব জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হচ্ছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু এরই মধ্যে এই সরকারের বিরুদ্ধেই কিন্তু বৈষম্যের অভিযোগ উঠেছে। 21 জন উপদেষ্টার মধ্যে 13 জন হচ্ছে চট্টগ্রাম বিভাগের, অর্থাৎ কুমিল্লা সহ। এই যে বিষয়টি, এটি নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে এটা কোনো বাধা সৃষ্টি করবে কিনা? আপনি বৈষম্য বলতে পারেন না, খুব বেশি যদি বলেন আঞ্চলিকতা বলতে পারেন, আঞ্চলিকতা, খুব বেশি বলে স্বজনপ্রীতি বলতে পারেন, স্বজনপ্রীতি, এটার মধ্যে বৈষম্যের ব্যাপারে আমি ধরেন ব্যক্তিগতভাবে মনে করি যোগ্য লোক 5 জন এক জায়গাতে আছে, আর 50 জায়গাতে একটা যোগ্য লোক আছে, তো আপনি কি করবেন? যোগ্যতার তো কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই। এইখানে মানে ডেমোক্রেসিও মাঝে মাঝে কিন্তু আমাদের কাছে মিশ্রমার হয়ে যায়, যখন আমরা কেবল বলি যে মেজরিটি, রুল অফ মেজরিটি হলো ডেমোক্রেসি। একটা সত্য যখন আপনি অনুসন্ধান করছেন তখন সেটা মেজরিটি মাইনরিটি দিয়ে হয় না। কোপারনিকাস যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, ওর তো ফাঁসি হয়েছিল, বাট হি ওয়াজ রাইট, যদি উনি একা ছিলেন। গণতন্ত্রের আরেকটা দিক হচ্ছে এটা সত্যানুসন্ধান করে, এটা সৌন্দর্যের পক্ষে, এবং এটা সমস্ত ভুল, অন্যায়, অশুদ্ধের বিরুদ্ধে লড়াই করে। এই স্পিরিটটা বাদ দিয়ে শুধু সিম্পল মেজরিটি আর মাইনরিটি, এইটা ডেমোক্রেসি কিন্তু নয়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই জায়গাটায় যেতে পারছি না। যেমন আপনি একটা প্রশ্ন করেছিলেন ওই যে রাজনৈতিক দলের তাদের সংস্কারের প্রশ্ন নিয়ে, এবং সেটা নিয়ে আবার অন্যরকম কথা হলো। আমি ধরেন একটা ঘটনা বলি। একটা ছেলে জাহাঙ্গীরনগরে 100টা মেয়েকে রেপ করলো, খুব হুলস্থুল হয়ে গেল। তারপর যে দল করে সেই দলটা সিদ্ধান্ত নিল ওকে আমরা দল থেকে বহিষ্কার করে দিলাম। আপনি 2 দিন পর গিয়ে দেখলেন যে ও দেখি ঠিকই তাদের ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, তার সংগঠনের সাথেই চলছে, সব কোনো কিছু নেই, অ্যাজ ইউজুয়াল। এটা হলো চূড়ান্ত নীতিহীনতা। আপনি সংস্কার মানে কি, সংস্কৃতি মানে কি, এটার বিরুদ্ধে লড়বেন। দলগুলো একদম নির্ভেজাল মিথ্যা কথা বলে, একজন আরেকজন নামে অপবাদ দেয়, ব্লেম গেম তো আছেই, সে ছাড়াও মানে ব্লাফ দেবার প্রবণতা আছে, ওইটাকেও আপনি লড়াই করবেন। আমি বলছি বৈষম্য বিরোধী আন্দোলন যখন করছি আমরা, ছাত্ররা যখন বলেছে তখন এটা কিন্তু স্টার্টেড ফ্রম সামওয়্যার, এটা অল পারভেডিং ছিল না। এখন সেটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এখন কি হয়েছে, সরকারি কর্মচারী বলেন, বেসরকারি কর্মচারী বলেন, যা আছে তারা দেখছে আরে 1 নম্বর গ্রেডে ওই লোক বেতন পাই 2,10,000 টাকা, আর আমি যে লোয়েস্ট গ্রেডে আছি সে পাই 12,000 টাকা। এর চেয়ে বড় বৈষম্য কি? আন্দোলনতে বৈষম্যের বিরুদ্ধে হতেই হবে। এরকম জিনিস আসছে। বৈষম্য বিরোধী লড়াইটা বলবার কারণে আপনি মানুষের মধ্যে যে একটা সাম্যের চেতনা এনেছেন, এইটা খুব বড় জিনিস। আবার এইটাকে ঠিকমতো পরিচর্যা করে তার জায়গায় নিয়ে যাওয়াটা নির্ভর করছে যারা দেশটাকে চালাচ্ছেন তারা যদি দিতে পারে। তো আমি মনে করি শুরুটা হয়েছে, এইটা ভালো, শেষ করবার জন্য আমাদের সবার সম্মিলিত চেষ্টা লাগবে। জি, নিতাই রায়চৌধুরী।
না, আমিও মানে এটাই ভাবি, সেটা হলো যে আমরা দীর্ঘদিন যে যে গ্লানি এবং আমাদের যে অসংখ্য বা বা অসম্ভব ত্যাগের যে বিনিময়ে আমরা যে একটা বদ্ধ অবস্থার মধ্যে ছিলাম, আমরা নির্বাচন বর্জন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা সবই করেছি, কিন্তু আমরা এই লড়াইয়ের মাঝ দিয়েও আমরা পরিবর্তনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাঝ দিয়ে। আমি আশাবাদী যে আমাদের ইতিহাস যেটাকে বিকৃত করা হয়েছে, নতুন ইতিহাস লেখা হবে। আমি আশাবাদী যে রাষ্ট্র নতুনভাবে রূপান্তরিত হবে এবং আমাদের এই দেশের যা কিছু অর্জন, আমাদের যা কিছু মানে সবই কৃষকের ঘর থেকে আসেছে। 90% যে কৃষক জনতা, তাদেরও আবার দেশে অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব কিছু আমাদের একটা নতুন যুগ সূচনা হবে। সেখানে নবীন প্রবীণের অবশ্যই সমন্বয় থাকবে এবং আমরাও মানে নবীনের সেই মানে বিয়ের মতো উদ্দীপনা নিয়ে আমরা কাজ করতে পারবো। কারণ কাজও অনেক সময় একটা বৃদ্ধ তারুণ্য লাভ করতে পারে, একটা বয়স্ক লোকও তারুণ্য লাভ করতে পারে, অসম্ভব রোমান্টিক হয়ে উঠতে পারে। তো বিপ্লবী রোমান্টিসিজম, সেটা আমি কিন্তু এখন মানে মনে হচ্ছে অন্তত আমার ভিতরে সেই আশাবাদ, সেই রোমান্সটা এসেছে। আমি কোনো হতাশার কোনো জায়গা দেখছি না। আমি মনে করি যে আমরাই পারবো, এরাই পারবে, সমন্বিতভাবে আমরা করবো। আমি ওসব ছেলেপেলের সাথে আমার ওই সমস্ত তরুণ মানে এদের সঙ্গে আমাদের অনেক জানাশোনা আছে, ওরা আসে। আমি এদের ভিতরে যে অসম্ভব যে ত্যাগের যে মানে বিয়েটা দেখি, মানসিকতা। জি, অসংখ্য ধন্যবাদ। মামুন মাহবুব। না দেখেন, আমি চুম্বক কথায় বলি, মান্না ভাই যথার্থই বলেছে যে একটি সামগ্রিক আন্দোলন। আমরা মুক্তিযুদ্ধ নিয়েও দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানও দেখেছি। মানে এই যে কৃতিত্বের প্রতিযোগিতা, রবীন্দ্রনাথের কাছে দ্বারস্থ হতে হয়। রবীন্দ্রনাথ একবার কবিতায় লিখেছিলেন যে পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। আর আরেকটি বিষয় আমি নিতাইদার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমাদের রাজনৈতিক সরকারগুলো যেন আর ইতিহাস লিখতে না যায়। ইতিহাসকে ইতিহাসের জায়গায় থাকতে দেন। ডিকটেশন দিয়ে কেউ ইতিহাস বদলাতে পারে না, হয়তো সামগ্রিক বিভ্রান্ত করা যায়। আর আমি এই সরকারকে এখনো প্রচণ্ড আস্থাশীল, তাদের আন্তরিকতা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে দ্রুত কিছু কিছু। আর রাজনৈতিক সংস্কার আমি কি বললাম, আপনি একটা স্মৃতিচারণ বইতে পড়বেন যে কংগ্রেসের ওই জোয়ারের সময় যখন জওহরলাল নেহরু ভারত এক চালাচ্ছে, এত বড় জনপ্রিয় নেতা, উনি একটা বক্তৃতায় বলেছিলেন এক ইউনিভার্সিটিতে যে দিনের শেষে তুমি যাই বলো, আমরা সরকার যদি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকার মানে নির্বাহী সরকার, স্বাধীনভাবে রাখতে না চাই, তাহলে স্বাধীনভাবে থাকে না। তো এটি হচ্ছে বড় কথা। আরেকটি আপনার অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে আমি যে কারণে রাজনৈতিক সংস্কার, দলের সংস্কার, নেতৃত্বের চরিত্রের মিনিমাম সংস্কার বলছি, অটল বিহারী বাজপেয়ী প্রচণ্ড সমালোচনা করতো নেহরুর ওই আমলে। আমি শেষ করছি। তো একবার নেহরুকে অটল বিহারী বাজপেয়ী বলছে, আপনার মধ্যে হিটলারও দেখি, আপনার মধ্যে চার্চিলও দেখি। তারপরে ওদের ওই পার্লামেন্ট হলের মিটিং দিয়ে নেহরু পণ্ডিতজি হেঁটে যাচ্ছে, হঠাৎ বাজপেয়ীকে দেখে বলল, তুমি তো আজকে সাংঘাতিক বলেছ, তো আমাকে এরকম মাঝে মাঝেই বলবে, তাহলে আমি একটু হুঁশে ফিরবো। একদম অটল বিহারী বাজপেয়ী লিটারাল ল্যাঙ্গুয়েজ, আমি ওদের পার্লামেন্টের বক্তৃতা রেকর্ডে শুনেছি। যে কারণেই নেহরুর পরে হলো একজন অটল বিহারী বাজপেয়ী হয়েছে। আমাদের সংসদগুলোতে আমাদের সরকারি দলরা মান্না ভাইদের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদেরকে বিরোধী নেতার সম্মান দেওয়ার কালচার কি সৃষ্টি করবে এবং তাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে? বা আরও যারা তরুণরা আছে, এই যে তরুণ ছাত্ররা, কাজী সবারই একটা মানসিক পরিবর্তন এই হাজার হাজার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে করলে, তাহলে আপনার এই রাষ্ট্র নির্মাণ সহজ হবে। অসংখ্য ধন্যবাদ। নিতাইদা, আপনার কাছে ছোট একটা, আমাদের মামুন মাহবুব একটা প্রশ্ন করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে বিষয়টি, অর্থাৎ চিফ জাস্টিসের কাছে যে 20-25 জন বিচারকের যারা নৈতিকভাবে মানে নৈতিকতা হারিয়েছেন, তাদের বিষয়ে আপনি কোনো পদক্ষেপ বা? প্রথমত আমি একটু কারেকশন করি, আইনজীবী ফোরামের কমিটিতে আপনি নাই।
আমি নাই, হ্যাঁ, কিন্তু আপনি তো আমি সেটা হচ্ছে সেখানে উপদেষ্টার ভূমিকা পালন করি। হ্যাঁ, এবং যেহেতু মানে বয়স্কদের মধ্যে আমরা দুই একজনই আছি, সেই জন্য আপনি তো আমাদের নেতা। জি, হ্যাঁ, যে আমি জয়নুল আবেদিন, আমরা একই বয়সী, আমরা দুইজনই সিনিয়র মোস্ট আমরাই আছি। সেই জন্য আমি দায়িত্ব মানে এড়াচ্ছি না। আইনজীবী ফোরাম এটা চায়, আইনজীবী ফোরাম চায় না, তারা চায় না, চায় কিন্তু একটা মিটিং করে এই যে রেজলিউশন করা, এটা আমার মনে হয় যে এই ইস্যুগুলোতে এই দৃষ্টান্ত রাখা ঠিক না। মাহবুব মামুন যেটা করেছে তারাও দাবি করছে, কিন্তু তারাও কিন্তু ওইভাবে যে রেজলিউশন করে এটা কিন্তু করা যায় না। কারণ আমি মানে সুপ্রিম কোর্টের তাহলে আওয়ামী লীগের আমাদের মধ্যে পার্থক্যও থাকে না। কিন্তু বিচারাঙ্গনে যারা নৈতিকতা হারিয়েছে কিংবা সেটা হচ্ছে দলীয়, আমরা তো অবশ্যই সেবাদাস হিসেবে যারা কাজ করেছে, তাদের পরিবর্তন চাই, তাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাদের পতন কি বলে, তাদের অপসারণ চাই। জি, অসংখ্য ধন্যবাদ। এম শাহিদুজ্জামান। দেখেন, আমি মনে করি না যে এই কমিশনগুলা খুব একটা বেশি কার্যকর হতে পারবে, কেননা এই যে কমিশনগুলো করা হয়েছে এগুলোর যে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো বেশিরভাগই কিন্তু ইলেক্টেড পার্লামেন্টকেই করতে হবে, তারাই সংশোধন করবে। তবে এটা ঠিক যে জুডিশিয়ারি আবার ইট হ্যাজ টু বি ফিক্সড। ফর্চুনেটলি একজন খুব ইন্টেলিজেন্ট চিফ জাস্টিস রয়েছে, হি ক্যান প্লে এ লিডিং রোল। আমলাতন্ত্রের ভিতরে প্রচণ্ড যে দুর্নীতি ও চরিত্রহীনতা, সেটার এই সরকারের মূল দায়িত্বটা হচ্ছে বিচার করা এবং এদেরকে ডিটেক্ট করা, ফায়ার করা এবং তারপরে রিকভার করা, ইকোনমিক রিকভারি, যেগুলো সমস্ত চুরি হয়ে চলে গিয়েছে সেই টাকাগুলো ফেরত আনতে পারা, এগুলোই কিন্তু মেইন দায়িত্ব। এবং মানুষ সারাদিন চেয়ে থাকে যে কোন কোন ক্রিমিনালগুলো ধরা পড়ছে, এদেরকে কি আওতায় কিভাবে বিচার করা হবে, সেটাই কিন্তু মেইন দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে একটা বিষয়ে একেবারেই নেগলেক্টেড, সেটা আমি যেহেতু নিরাপত্তা বিষয়ে আগ্রহ রয়েছে আমার, যে সামরিক বাহিনীতে কিন্তু একটা বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। এতখানি এই যে এই পাস্ট রেজিম সামরিক বাহিনীকে একটা এনস্লেভমেন্টে, কৃতদাস বৃত্তিতে, যে উপরের দিকে যারা রয়েছে জেনারেলসরা, তাদের হাতে প্রচণ্ড সুযোগ সুবিধা, প্রচণ্ড পাওয়ার এবং প্রচণ্ড মিসইউজ অফ অথরিটি। কেউ তাদেরকে অ্যাকাউন্টেবল করেনি। একজন অ্যাডভাইজার ছিল নিরাপত্তা বিষয়ক, সে শুধু দলের স্বার্থ, সেইভাবে সে ওই সামরিক বাহিনীর জেনারেলসদের রিক্রুটমেন্ট করা, নিজের দিকে সব দল দেখে সেনাবাহিনীতে ঢোকানো, এইসব করছে। যার ফলে কি হয়েছে যে কমিশনটা, নিরাপত্তা বিষয়ে কোনো কমিশন নাই, একজন অ্যাডভাইজার আছে, আমি যতদূর জানি হি ইজ এ ভেরি আইসোলেটেড টাইপ অফ ক্যারেক্টার। সে সামরিক বাহিনীর জেনারেলদের অতি ক্ষমতায়নের বিষয়ে হাত দেবে না। আমি দেখলাম সেদিন একটা সেমিনার রাওয়াতে, লাস্ট পয়েন্ট, যে হান্ড্রেডস অফ অফিসার্স, মিড লেভেল অফিসার্স, স্পেশালি যারা ইন্টেলিজেন্সে চাকরি করত, অনেক মেধাবী, অনেক ওয়েল ট্রেইনড, যারা ডিজিএফআই, এনএসআইতে ব্যাপকভাবে তাদের প্রফেশনাল সার্ভিস দিয়ে এই যে মায়ানমারে আমাদের যে ইন্টেলিজেন্স দরকার এগুলো করতে পারতো, করেনি, চাকরিচ্যুত হয়েছে। এবং তাদের অনেকেই আমার কাছে এসে জানালো যে স্যার আমরা ফেরত যেতে চাই, আমাদের চাকরিতে ফেরত যেতে চাই, আমাদের জায়গাতে বসানো হয়েছে পার্টি ক্যাডারদেরকে এবং পুরা ইন্টেলিজেন্স কমিউনিটি হ্যাজ বিন প্যারালাইজড। কে সেটা দেখবে বলেন? এই যে কমিশন এখন করা হয়েছে, নিরাপত্তা বাহিনীর জন্য কি কোনো কমিশন করা হয়েছে? করা হয়নি। এবং এখনও দেখা যাবে এটা সামরিক বাহিনীতে মিড র্যাঙ্কিং অফিসার যারা, হ্যাঁ, মেজর, ক্যাপ্টেন্স, লেফটেন্যান্ট কর্নেলস, এরা একেবারেই মানে ওদের অধিকার নাই, ওদের ন্যায্য অধিকারবিহীন, এবং জেনারেল সাহেবরা তাদের সমস্ত শক্তি চাপিয়ে দেয়, যা খুশি তাই করে। জি, অসংখ্য ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একদম শেষ একটু যদি আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে তাদের যদি চলায়, বলায়, কথায়, কাজে কোথাও কোনো ত্রুটি বিচ্যুত হয় সেটি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবার জন্য বলেছেন। তো সামগ্রিক পরিস্থিতিতে কি করা উচিত আমাদের? আমার কাছে বিষয়টা ক্লিয়ার নাও, দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন মানে এটা কীভাবে? হ্যাঁ, আমরা তো ধরেন যেমন আমি প্রতিনিয়ত হয় একটা মিটিংয়ে বক্তৃতা করছি, লিখছি, তারপরে টক শোতে আসছি, তো ওনার দৃষ্টিতে তো এগুলো পড়ছে বলে আমি জানি না। আমি যদি কোনো কিছু বলতে চাই তাহলে আমাকে একটা মেথড তো জানতে হবে, একটা ওয়ে জানতে হবে।
তো ধরেন খুবই ক্লোজ, আমি মনে করলাম কি আসিফ নজরুলকে বলবো, কিংবা মনে করলাম আলিমা মজুমদার ভাইকে বলবো, ওনারা যে বললে পরে ফোন পাওয়া যাবে ঠিক মতো, তারপর তারা যে আবার কমিউনিকেট করবে, আমার কাছে তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে আমি একটা কিছু যদি বলি তার ফিডব্যাক পাচ্ছি না, কিন্তু এরকম বলবার মতো তারই বিষয় আছে। কেউ কেউ বলেন, উনি আমার টিচার ছিলেন তো সরাসরি, বলে আপনার সাথে এত ভালো সম্পর্ক আপনি তো বলতে পারেন, বাট রিয়েলিটি হচ্ছে এখন হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার, বললেই আমি তাকে রিচ করতে পারি না। ওনারই এই পদ্ধতিটা ঠিক করতে হবে। আর আমি আরেকটা জিনিস বলি, এখানে উনি 2বার ব্যবসায়ীদের সঙ্গে বসছেন, যে ব্যবসায়ীদের 40-80% শেখ হাসিনার জন্য জাত দিয়ে দিয়েছে কয়েকদিন আগেও, কিন্তু আমাদের সঙ্গে উনি একবারও বসেননি, পলিটিক্যালি একবারও বসেননি। এবং এটা বসা খুব জরুরি। উনারা বলেছিলেন সেপ্টেম্বর থেকে বসবেন, কিন্তু বসছেন না। পেশাজীবীদের সঙ্গে বসেনি। জি, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে, বর্তমান সরকার ব্যর্থ হলে সেটি জাতির জন্য একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা কারো কাম্য নয়। এ কারণেই আমরা চাই কার্যকর সংস্কার, এবং এই কার্যকর সংস্কার নিশ্চিত করতে হলে যথাযথ স্থানে উপযুক্ত লোককে বসাতে হবে। একজন গায়ককে দিয়ে কিন্তু অপারেশন করা যাবে না, আবার সকল সিভিল সার্জনকে দিয়েও কিন্তু সঙ্গীত হবে না। অতএব উপযুক্ত লোক যদি উপযুক্ত জায়গায় বসানো সম্ভব হয়, সেক্ষেত্রেই কার্যকর একটি সংস্কার নিশ্চিত করা যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক বলে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।